ওকে, আপনার মাধ্যমে আপনার যারা দর্শক আছে তাদেরকে সালাম ও শুভেচ্ছা, এবং আমার কো আলোচক আপনাদের সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। শোনেন, 24-এর একটা স্লোগান ছিল, শাসকের পরিবর্তন নয়, শাসনতন্ত্রের পরিবর্তন। তো ধরে নিলাম মাহবুব ভাইয়ের কথা অনুযায়ী এই 72-এর কনস্টিটিউশন দিয়ে ফ্যাসিবাদ কায়েম হবে না, তাহলে তো 24-এ কথা আসতো না যে শাসকের পরিবর্তন নয়, শাসনতন্ত্রের পরিবর্তন। কেন? পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে, পঞ্চদশ সংশোধনী যখন হিয়ারিং করলাম, তখন আমরা সবাই বললাম কি 72-এর এই সংবিধানের মধ্যে এমন মেকানিজম করা আছে যে যে ক্ষমতায় থাকবে তাকে আপনি ক্ষমতা থেকে ফেলাতে পারবেন না। ওই জন্য শেখ সাহেব তার পুরা পরিবার সহ নিহত হয়েছেন, জিয়াউর রহমান, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে হত্যা করা হয়েছে, এরশাদকে উদ্ভুত্থানের মাধ্যমে পতন হয়েছে, এবং 96 সালে বিএনপিকে গণ আন্দোলনের মুখে কি করতে হয়েছে, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাস্তবায়ন করে তারপর নির্বাচন দিতে হয়েছে। এবং গত 15 বছরে আমরা দেখলাম কিভাবে এই সংবিধানটাকে একটা ফুটনোট সংবিধান বানানো হলো। এবার আপনার এটা গেল তাহলে প্রথম কথা হলো যে এই গণ উদ্ভূতানে আমরা সবাই শরিক। এখানে মাহবুব ভাই যে কথা প্রথমে বলছিল, আমাদের সবারই অবস্থান একটা কি, ফ্যাসিজম যাতে আর ফিরে না আসে, মানুষের ভাগ্যের পরিবর্তন হয়। আমরা এমন কোনো কাজ করব না যাতে মানুষের মধ্যে আবার ফ্যাসিজমটা কায়েম আসে। তো প্রথম কথা বলি, ওনারা সংবিধানের দোহাই দিচ্ছেন। এখন আজকে বোধহয় আপনি দেখছেন 64টা জেলায় জেলা প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে। এই ভাই, এটা কোন অধ্যাদেশের বলে, কোন সংবিধানের বলে আপনি দিলেন? আপনি সমস্ত সিটি কর্পোরেশনের প্রশাসক নিয়োগ দিলেন, সংবিধানের কোন ধারায় আছে এভাবে নিয়োগ দিতে পারেন? আপনি যাদেরকে দিলেন সবাই বিএনপি। তাহলে আপনার স্লোগান ছিল সবার আগে বাংলাদেশ, এখন তা না, এখন সবার আগে বিএনপি। কেন এই কথাটা বললাম আরো দুঃখের সাথে বলি, প্রধানমন্ত্রীর ফান্ড থেকে দুস্থ মানুষদের জন্য যা যা দেওয়া হয় সেটাও আপনি কি করলেন জানেন? খালি বিএনপির লোকদেরকে দিলেন। বিরোধী দলের লোকেরা, বিরোধী দলের এমপির আক্ষেপ করে বললে তা আমাদের গুলো গেল কই? তাহলে আপনি প্রথম থেকে একটা, ওই যে বলছি যে আপনি একটা বন্দোবস্ত করে দেশে এসেছেন। সেই বন্দোবস্তটা কি বন্দোবস্ত? যে সংবিধান পরিবর্তন করা যাবে না, রাষ্ট্রপতিকে পরিবর্তন করা যাবে না, আওয়ামী লীগের পুনর্বাসন হবে বিএনপির মধ্যে, আরো একটা কি, যে এই জুলাই সনদকে কোনোভাবে বাস্তবায়ন করা যাবে না। এখন ধরে নেন আজকে, মানে খুবই লাকিলি আই ওয়াজ প্রেজেন্ট ইন দ্য, মানে পার্লামেন্টে আজকে আমি প্রেজেন্ট ছিলাম যখন উনি এই বক্তব্য দেয়। প্রথম জিনিস, উনি আইনের ম্যাট পাস করতে যায়, কিন্তু উকিলের কাছে তো আইনের ম্যাট পাস হবে না। উনি যেটাকে বলতে চাইছে যে 71-এ স্পিকার অ্যালাউ করলো কিভাবে, এবং অ্যালাউ করলেন কেমন করে বলে উনি আবার 62 আর 68 আমাদের যে প্রসিডিওর, এই যেটা হচ্ছে পার্লামেন্টারি প্রসিডিওর, এই পার্লামেন্টারি প্রসিডিওরে মেনশন করে বলতেছেন এটা আপনি অ্যালাউ করেন কিভাবে। উনি হয়তো ভুলে গেছেন রবার্টসের পার্লামেন্টারি প্রসিডিওরে একটা কথা আছে, পয়েন্ট অফ অর্ডার। কি আছে? পয়েন্ট অফ অর্ডার। কি পয়েন্ট অফ অর্ডার? যখন সংসদ তার এই প্রসিডিং চলবে কোনো আইনের ব্যত্যয় ঘটায়, তখন যে কোনো সংসদ সদস্য দাঁড়িয়ে বলতে পারে যে আপনি যেভাবে সংসদ চালাচ্ছেন এই সংসদ প্রসিডিং এর মধ্যে নাই। তো বিরোধী দলীয় নেতা আজকে কি বলল? বিরোধী দলীয় নেতা বললেন এই অর্ডারটা দেখিয়ে। আচ্ছা, এই অর্ডারের ড্রাফট তো বিএনপি কে দেওয়া হয়েছিল। অর্ডারটা পাস হয়েছে কবে জানেন? 13ই নভেম্বর 2025। আবার বলে দিচ্ছি, 13ই নভেম্বর 2025 এই ড্রাফটটা দেওয়া হলো সকল দলকে, এবং সকল দল এই ড্রাফট দেখে বললেন ঠিক আছে। আবার বলে দিচ্ছি, সকল দল বললেন ঠিক আছে, ইনক্লুডিং বিএনপি, এবং তার সাক্ষী, রাজসাক্ষী হচ্ছে নিজে আজকে স্বরাষ্ট্রমন্ত্রী। উনি কিন্তু বলতে পারবেন না এই ড্রাফটটাকে দেখানো হয়নি। এই ড্রাফটে বলা আছে 10 নম্বর ধারায় যে একইভাবে সংসদ ডাকতে হবে, এবং কতদিনের মধ্যে? 30 দিনের মধ্যে। আজকে সেই 30 দিনের লাস্ট দিন ছিল। যদি না ডাকে তাহলে সংসদ যেভাবে চলতেছে, এবং সেটা তাহলে কি হবে না, সঠিকভাবে চলতেছে না। মাহবুব ভাই আরেকটা কথা বলছেন যে সম্মানিত প্রধানমন্ত্রী উনি জুলাইকে ধারণ করেন। আপনি রাষ্ট্রপতির ভাষণ 72 অনুযায়ী কে লিখে দেয় ভাই? 72 অনুযায়ী প্রধানমন্ত্রী লিখে দেয়। ওখানে তো একবারে জুলাই সনদের কোনো কথা শুনলাম না। ওখানে তো জুলাই সনদের মুগ্ধদের কথা শুনলাম না। ওখানে জুলাই সনদ দেখেন, এনসিপি, জামাত ইসলাম সবাই বলছিল জুলাই সনদ বাস্তবায়ন প্রক্রিয়া না হলে আমরা কেন বিএনপিকে বিশ্বাস করব? কারণ বিএনপি 90 সালে 3 দলীয় রূপরেখা বাস্তবায়ন করেননি। 90 সালে বিএনপি ক্ষমতায় এসেছিলেন তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যমে। জাস্টিস শাহাবুদ্দিন অস্থায়ী রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন, নিরপেক্ষ নির্বাচন করলেন, তার মাধ্যমে এসেছেন। এসে 12 ফেব্রুয়ারি এক দলে নির্বাচন করছিলেন, এবং সংবিধানে তখন বিল উত্থাপন করছিল সমস্ত বিরোধী দল, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা, সেই বিল পর্যন্ত প্রেজেন্ট করতে দেয়নি। এটা তো সব সংবিধানে যে হ্যান্সার বলা হয়, সেই হ্যান্সারে সব লিপিবদ্ধ। তখন তীব্র আন্দোলনের মুখে 17 দিনের মাথায় এই তত্ত্বাবধায়ক ব্যবস্থা ত্রয়োদশ সংশোধনীর মাধ্যমে সংবিধানে তারা যুক্ত করতে বাধ্য হয়েছিলেন। এবং তারই পরিপ্রেক্ষিতে কি হলো, জুন মাসে যখন ইলেকশন হলো, সেই ইলেকশনে কিন্তু ভরাডুবি হলো। আসেন 2001 সালে। তা আমি কেন এই কথাগুলো বললাম, উনি তাহলে যে 62 এবং 68 এর কথা বললেন, এবং 72 এর কথা বলে যেটা বললেন সংসদ অধিবেশন চাচ্ছেন, সেই সংসদ অধিবেশন তো এইখানে প্রধানমন্ত্রী কেমন করে দিবে, এটা তো কনস্টিটিউশনের মধ্যে নাই।
উনি উনি জানেন এই কথাগুলো। সবচেয়ে বড় সমস্যাটা কি, জেনে যখন আপনি মানুষকে ধোকা দিবেন, আপনি এই শব্দটা প্রথমে ইউজ করছেন, প্রতারিত করবেন। আমরা বলি প্র্যাকটিস ফ্রড প্র্যাকটিস আপন দ্য কোর্ট। এই বিএনপি এখন যেটা করতেছে ফ্রড প্র্যাকটিস আপন দ্য রিপাবলিক। কেন এই কথাটা বললাম, যে এই 13 তারিখের পরে আপনি দেখেন 25শে নভেম্বর অর্ডিন্যান্স পাস করলেন। কিসের অর্ডিন্যান্স পাস করলেন? গণভোটে। আপনি দুটার কোনোটাকে চ্যালেঞ্জ করলেন না তখন। আজকে যে উনি বললেন, আমরা যে বললাম বিএনপির ইশারায় রিট ফাইল হয়েছে যাতে জনগণের এই রেফারেন্ডাম, এটাকে আবার পিপুলস উইল, আমরা সার্বভৌম ক্ষমতা কনস্টিটিউয়েন্ট পাওয়ার এক্সারসাইজ করে মানুষ যেটা দিচ্ছে সেটা হচ্ছে কনস্টিটিউশনের উপরে, তার উপরে আর কিছু নাই। সেটাকে ডিফাই করার জন্য খুব সুপরিকল্পিত ভাবে কিন্তু রিট ফাইল করবেন, সেটা আজকে অ্যাডমিশন করে ফেলে দিলেন। সালাউদ্দিন সাহেব আজকে সেটা অ্যাডমিশন করে ফেলে দিলেন। এবার আপনি বলতে, পৃথিবীতে কোন বিপ্লব হয়েছে সংবিধান অনুসারে? আপনি একটু আগে বললেন না 29 সালের ইলেকশনের কথা, আমি 29 সালের ইলেকশনের কথা বলবো না। আপনি আমাকে বলেন তো, প্রধান বিচারপতি সহ অ্যাপিলেট ডিভিশনের বিচারপতিকে সংবিধানের কোন ধারার বলে তাদেরকে অপসারণ করলেন? আপনি যে ইলেকশন কমিশন গঠন করলেন সংবিধানের কোন ধারা অনুসারে? আপনি ইন্টারিম গভর্নমেন্ট গঠন করলেন কোন ধারা অনুসারে? রাষ্ট্রপতি যে শপথ পড়ালেন তাদেরকে, ইউনূস সরকারকে, 8 শিডিউলে সে শপথ আছে আজ পর্যন্ত? নাই তো। তাহলে আপনি ইউনূস সরকারকে মেনে আছে। এবার আরো একটা জিনিস দেখেন, কেন বলতেছি যে এই জুলাইয়ের সাথে বিএনপি প্রতারণা করতেছে। 72-এর কথা আজকে উনি বললেন যে প্রেসিডেন্ট কোনো ডাকতে পারবে না, কারণ 72-এ তো প্রধানমন্ত্রী এটা বলতে পারে না, কারণ কনস্টিটিউশনে নাই। তাহলে এই কালের কণ্ঠে প্রেসিডেন্ট যে কি দিলেন, সাক্ষাৎকার দিলেন, দিয়ে বললেন যে ইউনূস সাহেব তাকে, মানে ইউনূস সাহেব সরকারকে অবৈধ বললেন। এটা তাহলে বিএনপি বলালো। তাহলে এইগুলো সবগুলোর মূল উদ্দেশ্য কি? আজকে আমি মেজরিটি পেয়ে গেছি, সবার আগে বাংলাদেশ না, সবার আগে বিএনপি, অতএব জুলাই হবে না। এবার আপনাকে বলি, মাহবুব ভাই ভালো মতো জানেন জুলাই হবে না বলেন, এই জুলাইকে সকল কিছুকে বাস্তবায়ন করবে, তবে অবশ্যই সংবিধানের আলোকেই। এটা ইন্টারিম গভর্নমেন্টের শপথ নিয়েছে, সেটা তো সংবিধানের আলোকে, সংবিধানকে শ্রদ্ধা করে। না 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 না, সংবিধান 3rd শিডিউলে এই শপথ নাই। ইন্টারিম গভর্নমেন্ট তাহলে শপথ নিছিল কেন? না না, এই যে শপথ নিছিল বলতেছি, আপনি সংবিধানের বাইরে থেকে তো শপথ নিলেন ভাই। 3rd শিডিউলে শপথ নাই তো ইন্টারিম গভর্নমেন্টের। আপনি তখন এই যে এবার এই কলের কণ্ঠ কেন দেখালাম, যে সময় আমরা রাষ্ট্রপতিকে সরাইতে চাইছিলাম, রাষ্ট্রপতিকে সরাতে দেয়নি সেদিনকে বিএনপি, সেটা কে অ্যাডমিশন করছে? রাজসাক্ষী কে? সরাতে দেয়নি সেটা ভিন্ন ব্যাপার। সরকারে তো বিএনপি ছিল না, বিএনপি সরকারে ছিল ডক্টর মোহাম্মদ ইউনূস। এটাই তো ভাই তর্কের খাতিরে না। কথা হচ্ছে যে অ্যাডমিশন যখন আপনার একটা ডকুমেন্ট পাবলিক ডকুমেন্ট হয়ে যায়, তখন তার সেটাকে এভিডেন্স হিসাবে আপনি গ্রহণ করতেই পারেন। দ্বিতীয় যে জিনিসটা আপনি আপনাকে যে কথাটা বলতে চাইছি, যে সংবিধানের মধ্যে থেকে করবেন তো 7 কতে বলা আছে এই সংবিধানে কোনো বেসিক স্ট্রাকচার চেঞ্জ করা যাবে না। চেঞ্জ করলে কি হবে? রাষ্ট্রদ্রোহী হবেন। 7 আজকে যে 72-এর সংবিধান, এই সংবিধানকে যদি আপনি বাতিল না করেন, পোস্টপন না করেন, জুলাই সনদের কোনো কিছু আপনি কি করতে পারবেন না, এই সংবিধানে অ্যাড করতে পারবেন না। আপনি যে সংবিধানের কথা বলছেন সংবিধানের মধ্যে থেকে করবেন, কেমন করে? বলতেছে বেসিক স্ট্রাকচার তো চেঞ্জ করা যাবে না। 7 কয়ের ভাষাটা কি? যে 7 কয়ের ভাষাটা দেখেন, 7 কয়ের ভাষাটা কোনো ব্যক্তি শক্তি প্রয়োগ অন্য কোনো অসাংবিধানিক পন্থায় এই সংবিধান ইয়ার কোনো অনুচ্ছেদ রদ, রহিত, বাতিল বা স্থগিত করিলে, কিংবা উহা করিবার জন্য উদ্যোগ গ্রহণ বা ষড়যন্ত্র করিলে, এবং এই সংবিধানে উহার কোনো বিধানের প্রতি নাগরিক আস্থা বিশ্বাস বা প্রত্যয় প্রবাহিত করলে, বা উহা করিবার উদ্যোগ গ্রহণ বা ষড়যন্ত্র করিলে, তাহার এই কার্য রাষ্ট্রদ্রোহিতা হইবে। 7 কতে তো তাই আছে। আপনি তো নিজেই বলে দিলেন যে ইউনূস সরকার অবৈধ। ইউনূস সরকার তো কনস্টিটিউশনের মধ্যে নাই। শপথ নিলে ইউনূস সরকার এই অধ্যাদেশ 133টা অধ্যাদেশ আপনি আজকে পার্লামেন্টে উপস্থাপন করলেন, এটা কোন কনস্টিটিউশনে বলে? দ্বিতীয় আর একটা দেখেন কি কথা উনি বলছেন। উনি বলতেছেন যে 93-তে অনুযায়ী এই আদেশ কি হবে না, আইন না। 153-তে আমি যে মাহবুব ভাইটা ভালো জানে, ঢাকা ইউনিভার্সিটির ছাত্র, উনি অনেক প্রজ্ঞাবান। ল এর যে ডেফিনেশন দেওয়া আছে, সেই ডেফিনেশনে কি বলা আছে? অর্ডার। কি বলা দেখেন, ল মিনস অ্যাক্ট, অর্ডিনেন্স, অর্ডার, রুল, রেগুলেশন। উনি কিন্তু আস্তেই করে কি করলেন, অর্ডার না বলে বললেন অর্ডিনেন্স। আর অর্ডিনেন্স দিয়ে তো সংবিধান সংশোধন করা যাবে না বলে তো অর্ডার পাস করা হয়েছে, এবং সেটা তোমাদের সবার সম্মতিতে। তাহলে জুলাই 4 যখন আপনারা সই করলেন তখন তো আপনি জানেনই। তাহলে আপনি ওই যে আপনি প্রথমে শুরুতে বলছেন যে কি, তারা একটা ভোট আদায় করার জন্য, এবং তারা যে আর এক জায়গায় যেখান থেকে তাদেরকে বলা হয়েছিল যে আমার হাতে একক ক্ষমতা নয় ফিরে আসা, তারা যদি সংকেত দিলেন ফিরে আসা, তাদের সাথে আন্ডারস্ট্যান্ডিং হলো। কি আন্ডারস্ট্যান্ডিং? ওই জন্য খলিল সাহেব শপথ ভঙ্গ করলেন। কি উপদেষ্টারা কেউ পরবর্তী গভর্নমেন্টের মন্ত্রী উপদেষ্টা কিছু হতে পারবেন না, উনি পররাষ্ট্রমন্ত্রী হয়ে গেলেন। কারণ খলিল সাহেব তো ওই ভোটের আগে অদিত দোভালের কাছে যে এটা করে দিয়ে আসলেন। কি করে দিয়েছে? এখন আপনাকে যে কথাটা আপনি আমাকে প্রশ্ন করলেন, যে সংবিধানের মধ্যে থেকে আপনি জুলাইকে অস্বীকার করতেছেন। সংবিধানের মধ্যে থাকা মানে জুলাইকে আপনি বাস্তবায়ন করতে পারবেন না, কারণ যতক্ষণ 7 ক আছে, এবং এই সংবিধানে 142 অনুযায়ী আপনি যে কথাটা বলতেছেন যে রেফারেন্ডাম থেকে আমি চ্যালেঞ্জ করতেছি, আপনি পাইছেন কত পার্সেন্ট ভোট? 49% ভোট। আর 70% ভোট পাইছে কে? হ্যাঁ ভোট। তাহলে আপনি মানুষের চলো আরেকটা জিনিস দেখেন, রেভলিউশনের একটা টার্মিনোলজি। সরকার গঠনের জন্য মেজরিটি মানুষ তো বিএনপির ভোট দিয়েছে। মানুষ জানে যে সরকার গঠন করবে এবং সরকার পরিচালনা করবে বিএনপি, সেটাই জেনেই দিয়েছে। এখন কোনো সমস্যা না, আমরা বলছি ইলেকশন ইঞ্জিনিয়ার করলো, সব করলো। তাহলে আপনি আমাকে বলেন 78 সালে প্রথমে রেফারেন্ডাম করলে, 77 সালে রেফারেন্ডাম করলেন, তারপর 79 সালে আপনি পার্লামেন্ট ইলেকশন করলেন কেন?
77 সালে রেফারেন্ডাম, তখন তো কনস্টিটিউশন রেফারেন্ডাম ছিল না। আপনি যে পার্টির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান 77 সালে যে রেফারেন্ডাম করলেন, তখন তো কনস্টিটিউশন রেফারেন্ডাম ছিল না। 4th অ্যামেন্ডমেন্টের পরে এই কনস্টিটিউশনে, আমি আপনাকে মাহবুব ভাই জানেন, 4th অ্যামেন্ডমেন্টের পরে এই কনস্টিটিউশন রেফারেন্ডাম ছিল না। তো যে রেফারেন্ডামের মাধ্যমে আপনার বিএনপির সৃষ্টি, আপনি তখন কনস্টিটিউশনের কথা বলেন না কেন? থার্ড কথাটা বলি আপনাকে, যে আপনি যে ভাই যে কথা বলছেন এটাই ঠিক মাহবুব, কিছু মানবেন কিছু মানবেন না আপনার নিজের জন্য। আপনি বলতেছেন 70% লোকের মতামতকে আপনি কি গ্রাহ্য করবেন না কেন? রেগুলেশনের লেজিটিমেসি বলে একটা কথা আছে, এবং রেগুলেশনের লিগালিটি বলে একটা কথা আছে। আপনাকে জুলাই সনদ করার, এই হাসিনা পালায় দেওয়া, তারপরে সরকার গঠন করা, এগুলো সবই আপনি রেগুলেশন লিগালিটির মধ্যে দিয়ে আনছেন, যেটা অপর নাম বলতেছেন 106 এর ডক্ট্রিন অফ নেসেসিটি। আপনি সবই মানলেন, আপনি ইলেকশনও মানলেন, একই দিলে ইলেকশন হলো, তারা কিন্তু রিট ফাইল করেননি, রেফারেন্ডামকে চ্যালেঞ্জ করেননি, অধ্যাদেশকে চ্যালেঞ্জ করলেন না। প্রথমে উনি আজকে বলছে এই আইনটা হঠাৎ করে হয়েছে। আরে এই আইনটা 13 তারিখে নভেম্বরের পর তো 25 তারিখে অধ্যাদেশ হলো, কিভাবে হঠাৎ করে হলো? এটা কি সবার শেষে হয়েছে? না, এটা আপনাদের দেখানো হয়েছে, আপনারা সবাই মিলে সিদ্ধান্ত নিয়েছেন এটা অর্ডার হবে, কারণ অর্ডিন্যান্সের মাধ্যমে সংবিধান সংস্কার করা যায় না, এবং এই সংবিধান সংস্কার করতে গেলে এই সংবিধানকে স্ক্র্যাপ করা ছাড়া, ওই জন্য কথাটা আসছে সংশোধন না, সংবিধান সংস্কার পরিষদ। সংস্কার কাকে বলে? একটা বাড়ি ভেঙে ফেলে দিয়ে নতুন করে তৈরি করা। কিন্তু সংবিধান থাকাকালীন অর্ডার কি কার্যকর হয়? আপনাকে বললাম যে সংবিধানে তো 230 অকার্যকর। আপনি গত 1.5 বছর যে সরকারটা চললো, তখন তো 230 কার্যকর না, প্রধানমন্ত্রী নাই, তাহলে পার্লামেন্ট নাই, প্রধানমন্ত্রী নাই, তাহলে আইনসভাও নাই, প্রধানমন্ত্রী নাই, তাহলে দুইটা সেকশন কি পুরাপুরি অকার্য। দ্বিতীয় কথা, আপনি নিয়োগ দিলেন কাকে? জনগণ তো নিয়োগ দিল প্রধান বিচারপতিকে, জনগণ নিয়োগ দিল, তাহলে কোন সংবিধানের আন্ডারে আছে যে আপনি হচ্ছে এতগুলোকে, মানে এইগুলো কথার মধ্যে আপনাকে একটা জিনিস বলে দিচ্ছি, সেটা সবাইকে এক জায়গায় আসতে হবে। সেটা মাহবুব ভাইয়ের একটা কথা আমি একমত, যে ভুল আপনারা প্রথমেই করছেন, সেটা হচ্ছে এই রাষ্ট্রপতির কাছ থেকে শপথ নিয়ে এই ভুলটা আবারও ভুল হচ্ছে। সেখানে আপনারা সংবিধানকে সম্মান করেছেন, সুতরাং সেই সংবিধান বলবৎ থাকবেই না, এটা আপনারাই সার্টিফাই করেছেন। না, এবারে আপনাকে বলি, এইটাকে যদি এখন সংবিধানকে সমুন্নত রাখতে যান, তাহলে পতন অনিবার্য, এদেশের ভবিষ্যৎ মানে অন্ধকার। কারণ আপনাকে জুলাই সাজিয়ে আমি যদিও সময় চলে গেছে আপনার এখানে বেশি, আমি জাস্ট লাস্ট প্রশ্নটা করি। আরেকটা বিষয়, যে এই যে ইন্টারিম সরকারের যেসব নেতারা এখন আপনাদের সমালোচনা করছে, সরকার সমালোচনা, তারাও তো মন্ত্রীগিরি করেছে এই রাষ্ট্রপতির কাছে শপথ নিয়ে এবং এই সংবিধানের আলোকে। এই যে বললাম যে কিছু জিনিস আপনাকে জগা খিস্টি করে শুরু করছেন, সেটাকে রিফাইন করা, এটাকে এবং আরেকটা জিনিস দেখেন, নাহিদ অনেক আগে পদত্যাগ করছে, বা অন্য যারা উপদেষ্টা শেষ পর্যন্ত থেকে পদত্যাগ করছে, তারা কিন্তু ইলেকশন করেননি। তাহলে আমাদের দাঁড়াইটা কি? দাঁড়াইটা হচ্ছে যে জুলাই সনদ সবাই বলতেছি করবো, তাহলে এই সংবিধান দেখে ভাই এটা পারবেন না, অর্থাৎ সংবিধান এটা একটা জগা খিচুড়ি হয়ে আছে, এখনো সেই জগা খিচুড়ি থেকে বেরিয়ে, এটা আপনার একটা চমৎকার আপনার কাছে আসছি ব্যারিস্টার ওমর ফারুক, আপনার কাছে কিছু শুনতে চাই। এই পক্ষে দুজন কথা বলেছেন, আপনি মাঝখানে কোনো কিছু আমাদেরকে ভালো কিছু শোনান, মানে আমরা একটু সমাধান চাই। আমি কিন্তু সাইফুল ভাই লন্ডন থেকে আপনার অনুষ্ঠানে, আমি যারা শুনছেন যারা দেখছেন তাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি, এবং আমার দুইজন যে আছেন আমার অত্যন্ত প্রিয়, আমরা প্রতিনিয়তই কথা হয় এবং একদমই সজ্জন, তো ওনাদের প্রতি শ্রদ্ধা রেখেই বলছি, আমি আপনার সাথে অনেকবার বলেছি যে দেখেন আমরা 71 ভুলে গেছি, 72-তে আমি বারবার বলে আসি 71 আমরা 72-তে ভুলে গিয়েছি, আমরা হাড্ডিসার লুঙ্গি আর গেঞ্জি পরা মুক্তিযোদ্ধাদেরকে ভুলে গিয়ে ভাগ বাটোয়ারা আর দলীয়করণ করেছি, এবং সেটার পরিণতি আমরা দেখেছি। আমি আবার বলি, আমরা 90-কে ভুলে গিয়েছি, 91-তে 3 দলের রূপরেখা আমরা সম্পূর্ণ ভুলে গিয়ে আমরা কঠিন সংকটে পড়েছি, এবং সেই সংকট উত্তরণ করতে গিয়ে 111 এসছে। এরপরে আমরা 2018 নির্বাচনের পরে ওই নির্বাচনের রায়কে বুলন্ডিত করে আমরা এই 111-এর যে এত টর্চার, এত কিছু, এত ত্যাগ তিতিক্ষা সব ভুলে যাওয়ার কারণে আমরা 3টা-4টা টার্ম আমাদের কি দুর্বিষহ জীবন গেছে, এবং সবচেয়ে দুঃখজনক, আমরা দুর্বিষহ জীবন যারা এই জাতাগলে পড়েছে, তারা সহ ছাত্র জনতা সারা বাংলাদেশের আপাময় জনগণ একটা বিপ্লব ঘটিয়েছে। আমরা এই বিপ্লবটাকে 1 বছর পরে ভুলেই গেছি। এখন ভুলে যাওয়ার শেষ প্যারেকটা আমরা মেরে দিলাম। এখন সংসদে আলোচনায় আর জুলাই বিপ্লব আসে না। জুলাই বিপ্লবের কোনো কিছুর কথা বললে, সংস্কারের কোনো কিছুর কথা বললে জুলাই বিপ্লবের সংবিধানের অংশ হিসেবে আসবে, এটি এখন আর মানা হচ্ছে না। অথচ এটাকে বলেই আজকে 8-9 মাস সবাই রাষ্ট্রীয় কোষাগারের টাকা খরচ করে ওনারা বৈঠক করে একটা সনদ তৈরি করেছেন সবার মতামতের ভিত্তিতে। 2-1টা ডিসেন্টিং যাই আছে, আমি ডিসেন্টিংকে বাদ দিয়েও যেগুলোতে ঐক্যমত হয়েছে সেগুলোর থেকেও আমরা দূরে সরে যাচ্ছি। আমি শুরুতেই বলিনি, দেখেন আপনি সংবিধানের অর্ধেক মানা হচ্ছে না শুরু থেকে, এবং সেটি আমরা করে যাচ্ছি। আমরা শুরুতেই ভুল হোক শুদ্ধ হোক, শুরুতেই যখন আমরা একটা সিস্টেমের ভিতরে গেলাম যে আমরা অর্ধেক মানবো না, যেখানে দরকার ডক্ট্রিন অফ নেসেসিটির কথা বলে 106 আমরা প্রয়োগ করব, সেগুলো আমরা করে আসছি। এবং করে এসে আমরা এই একটা ইন্টেরিয়াম গভর্নমেন্টকে আমরা প্রায় 2 বছর আমরা ওখানে ক্ষমতায় বসিয়েছি। এবং সবচেয়ে বড় কথা, আজকে যে গণভোটের ব্যাপারে কথা হয়, যে সংসদে আলোচনার পর গণভোট হয়, আর যেখানে সংসদ নাই সেখানে গণভোট হয়ে তো সংসদে আসবে। আমাদের 69-70-তে গণপরিষদের কি প্রক্রিয়া ছিল আমাদের চোখের সামনে সবই আছে। আর আমাদের সংবিধান বলেন, আইন বলেন, এগুলো তো কাগজে, মাহবুব বলছে কাগজ, কিছু কালি কাগজ কলম, কিছু অ্যালফাবেটের এটা সন্নিবেশন, আর তো কিছু না, যতক্ষণ পর্যন্ত প্র্যাকটিস না হয়।
আমি যদি জনকল্যাণে যদি প্র্যাকটিস করার কোনো কিছু যদি প্রয়োজন হয় সময় এবং স্থান এবং কালের বিবর্তনে, আমি সেটা কাগজে লেখা নাই বলে আমি পালন করবো না তা না, আমি পালন করে সেটি সংবিধানে আমি সন্নিবেশিত করবো। আমি দুইজনেই আছেন, এরা লর্ড ডেনিং, দুইজনেই জানেন লর্ড ডেনিং ইংল্যান্ডে বলছে যে আমি রেমেডি দিয়ে যাব, রেমেডিলেস পিপলকে রেমেডি দিয়ে যাব, এটা আইনে থাকুক বা না থাকুক। উনি এইভাবে প্রিন্সিপাল লেট ডাউন করছে যে যেই লোকটা আমার কাছে রেমেডি চাইতে আসছে, যে পাবলিক আমার কাছে যে জাস্টিস চাইতে আসছে, ন্যায় বিচার চাইতে আসছে, তাকে যদি আমি ন্যায় বিচার না দিয়ে আইনের কথা বলে যে আইনে দেওয়া যাবে না, তাহলে আইন 2 দিন পরে হতে পারে, 1 বছর পরে, 2 বছর পরে হতে পারে, ওই আইন নাও হতে পারে, তাহলে কি হবে? ওই লোকটা সারা জীবন রেমেডিলেস থেকে যাবে। আমরা একটা ফ্যাসিজমকে, ফ্যাসিস্ট সরকারকে আমরা বিতাড়িত করেছি অনেক কঠিন মূল্য দিয়ে। আপনি 1500-1600 মরে গেছে সাধারণ লোক, কোন রাজনৈতিক দলের নেতাদের কেউ মরে নাই। এই আপাম জনগণ 30,000 পঙ্গু, আমরা রাস্তাঘাটে নেমেছি। আমরা যেদিন রাস্তাঘাটে নেমেছি সেদিন আপনার এই বিএনপির আপনার কত বড় নেতারা কান্নাকাটি করে বলেছে এই মাসুম বাচ্চারা তাদেরকে বাঁচিয়েছে। আজকে তারাই সংসদে গিয়ে বললো যে মাসুম বাচ্চাদের কথাও বলে না। এটার চেয়ে আর দুঃখ কি হতে পারে ভাই? আজকে আপনি আপনি সংসদে তো আপনি আলোচনা করবেন, সংসদে আপনি গণপরিষদের কথা আমি বাদ দিই, ধরুন গণপরিষদ ধরলাম, গণপরিষদের কোনো সংসদ ডাকা হবে না, কিছুই হবে না, কিন্তু এই সংসদের অ্যাবসলিউট পাওয়ার আছে যে এই জুলাই সনদকে তারা সংবিধানে সন্নিবেশিত করে 8-10 দিনের হিয়ারিং এর মাধ্যমে, হিয়ারিং এর তো দরকার নাই, জনগণ রায় দিয়েছে, আজকে ব্যারিস্টার শাহরিয়ার রাইটলি বলেছে, আপনি 70% জনগণের রায়ের পরে আপনি এটা তো সংসদের উপরে, আপনি গণভোটের যে রায় হয় সেই রায় সংসদ কোনোভাবে এটাকে বাতিল করতে পারবে না। তার এটা ম্যান্ডেটরি প্রভিশন যে সে হি মাস্ট অ্যাকসেপ্ট ইট। এটা জাস্ট তার মেয়র একটা পদ্ধতির মাধ্যমে এটা সংবিধানে সন্নিবেশিত করবে, তার কোনো নয় করার ক্ষমতা নাই। কিন্তু আমরা তারপরে সবচেয়ে বড় দুঃখজনক, আমাদের আইনমন্ত্রী আছে ক্যাপাবল, প্র্যাকটিস করা আইনমন্ত্রী, আইনমন্ত্রী এই ব্যাপারে কথা বলছে না, স্বরাষ্ট্রমন্ত্রী কথা বলছে। আমরা এই সব আচরণ দেখে আমাদের কিন্তু খুব বাজে একটা শঙ্কা হচ্ছে, যেই কারণে আমি বলছি ভুলে যাওয়ার শঙ্কার কারণে, বাংলাদেশ ভুলে যাওয়ার সংস্কৃতির কারণে 71 ভুলে গিয়ে আমরা কঠিন বিপদে পড়েছি, 90 ভুলে গিয়ে আমরা কঠিন বিপদে পড়েছি, জুলাইকে ভুলে গেলে আমরা কিন্তু আরো কঠিন মহা বিপদে পড়বো, এই অভিজ্ঞতা আমাদের আছে। তো সুতরাং আজকে যেটি আসছে যে বিএনপি আজকে বলছে সবার আগে বাংলাদেশ, আজকে রাইটলি আজকে শাহরিয়ার আজকে উত্থাপন করেছেন, তাহলে সবার আগে বাংলাদেশ হলে তোমার সবার আগে কই? তুমি তো বিএনপি কি, তুমি সব সিটি কর্পোরেশনে বিএনপি দিলা, সব জেলা পরিষদে বিএনপি দিলা, তাহলে সবার আগে বাংলাদেশ কোথায়? তুমি কিছু কিছু ক্ষেত্রে এক্সপার্টিস তুমি নিতে হবে, যেটা তুমি তোমার 31 দফা যে সনদ বিএনপি দিয়েছে, ওইটা তো মনে করি আমি জাতির মুক্তির সনদ। তুমি যদি ওইটাকে টিকমার্ক দিয়ে এক একটা করে তুমি প্রতিপালন করো, ঐক্যমতের সরকারের কথা বলো, তুমি যদি প্রধানমন্ত্রী আর প্রেসিডেন্টের ভারসাম্যের কথা বলে তুমি যদি টিকমার্ক দিয়ে বলো অত তারিখে আমরা এটা নিয়ে আলোচনা করবো, অত তারিখে আমি জুলাই সনদের এটা নিয়ে আলোচনা করবো, 31 দফার সাথে জুলাই সনদের যেগুলো মিল আছে সেগুলো নিয়ে তুমি আলোচনা করো। তুমি এখন কাল খাপন করতেছো যে জুলাই সনদ বলে সংবিধানে কিছু নেই, অভ্যুত্থান বলে সংবিধানে কিছু নেই। সংবিধান তো এখন নাই আমাদের মাঠে। আমরা গত 18-19 পর সংবিধানের বললাম তো কিছু মানলাম কিছু মানি না, আমরা মারমেইড অবস্থায় আছি, অর্ধেক নারী অর্ধেক মৎস্য, এই আমাদের যে অবস্থায় আমরা আছি। তো সুতরাং সংবিধান যদি তুমি মানো তাহলে তোমার ইন্টারিম গভর্নমেন্টই তো সংবিধানকে মেনেই তো, তখন আমরা সবাই বলিনি যে এটা বিপ্লবী সরকার কিন্তু অবশ্যই হয়নি। সুতরাং তখন থেকে যদি সংবিধানকে আপনি মেনে আসেন এবং রাষ্ট্রপতিকে আপনি মেনে আসছেন, সেই রাষ্ট্রপতিকে এখন আপনার প্রয়োজনে আবার বলছেন যে রাষ্ট্রপতিকে আমরা ইগনোর করে অন্য কিছু করতে চাই এবং যেগুলি সংবিধানে সেগুলি আমরা বাস্তবায়ন করতে চাই। এখানে তো বিএনপি তো যেহেতু সরকার আছে তাদের তো সংবিধানের বাইরে যাওয়ার সুযোগ নেই। এখানে কি সংবিধানকে সমুন্নত রাখার প্রয়োজন বলে মনে করেন না? দেখেন সোজা কথা, মেইন প্রিন্সিপালটা কি, আপনি ইন্টারেস্ট অফ দ্য পাবলিক, আপনি এমন কাজ করতে আপনি ইউ মাস্ট ডু ইট। আপনি কিন্তু শুনেনি সেই ইন্টারিম সরকার, কিন্তু পাবলিক কি শুনে নাই। আপনি সেই ইন্টারিম সরকার বলেছে সংবিধান সবকিছু, সব রাষ্ট্রপতির কাছে শপথ নিতে হবে, একদম ইলেক্টেড একটা গভর্নমেন্টের মতোই কিন্তু সব উপদেষ্টারা শপথ নিয়েছে। এটা তো হয়েছে আপনি যতটুকু আপনি প্রয়োজন মনে করবেন ততটুকু সেটি করবেন। আপনি একই অধ্যাদেশে আপনি শপথ নিলেন, আপনি কার কাছে শপথ নিলেন? চিফ ইলেকশন কমিশনের কাছে। সেই অধ্যাদেশে বলে একই প্যারাগ্রাফে আপনি ওইটার কথা বলছেন। আপনি শুরুতেই বলতেন যে ঠিক আছে আমরা এই ধরনের কিছুতে যাবো না, আমরা একই শপথের মাধ্যমে আমরা প্রথম অধিবেশনে আমরা এটাকে সংবিধানে সন্নিবেশিত করবো, বা 2 দিন পরে করবো, বা 3 দিন পরে করবো। আমার শঙ্কা হলো গণপরিষদ আমার কাছে এখন ইস্যু না, আমার কাছে কোনো কিছু ইস্যু না। আমার ইস্যু হলো আপনি যে জুলাই সনদে স্বাক্ষর করেছেন, যেই 70% মানুষ যে ভোটের মাধ্যমে এই জুলাই সনদটাকে এন্ডোর্স করছে সংবিধানে, ইউ মাস্ট ডু ইট, আদারওয়াইজ আপনি কিন্তু আরেকটা বড় সংকটের দিকে যাচ্ছেন। এবং আরেকটা বড় সংকট যদি হয়, এখন আমরা দারুণ সংকটে আছি মিডল ইস্ট ক্রাইসিসের কারণে, যদি এই ক্রাইসিসের সাথে এই ক্রাইসিস আপনি মার্চ করে, তাহলে আমি মনে করি সুখকর অবস্থায় বিএনপি থাকবে না। আর বিএনপি যেভাবে শুরু করছে গভর্নরের নিয়োগ দিয়ে এবং আরো নিয়োগ দিয়ে, সেটিতে শুভ বলে মনে হচ্ছে না। এবং সেটিতে মানুষ সংখ্যার দারুণ জায়গা তৈরি হয়েছে যে এই বিএনপি আগের মতোই তারা এই তালগোল পাকাবে। বিএনপি তো 2001 থেকে 2006 সুখকর কিছু ছিল না। মানুষ তো আজকে মানুষ কোরিলেট করবে। আর সবচেয়ে বিএনপির চ্যালেঞ্জ,
জিয়াউর রহমানের কথা বলা হচ্ছে বারবার, যখন ভোটের আগে খালেদা জিয়ার কথা বলছে। জিয়াউর রহমানের সততা, দেশপ্রেম, এটা বিএনপিকে ধারণ করতে হলে বিএনপির অনেক অনেক কাজ করতে হবে। বিএনপির চিহ্নিত চোর বদমাশ যাদের কারণে বিএনপি স্টিগমাটাইজড হয়েছে, কালিমা যুক্ত হয়েছে, তাদেরকে যদি সামনের কাতারে এখন দেখে মানুষ, তাহলে মানুষ শঙ্কিত হবে, শঙ্কার জায়গায় তৈরি থাকবে। এবং আমি মনে করি বেগম খালেদা জিয়ার যে কমিটমেন্ট, আমি তো মনে করি বেগম খালেদা জিয়া জীবিত থাকলে উনি এই কমিটমেন্ট থেকে ফেরত যেতেন না, যেটা স্বাক্ষর হয়েছে। উনি বলতে যে স্বাক্ষর যা হচ্ছে তা টোটো পালিত হবে। এবং এই বেগম খালেদা জিয়া বলেছে, যখন ওনাকে বালির ট্রাক আটকানো হয়, ওনাকে যখন মিথ্যা মামলা জেলে দেওয়া হয়, ওনাকে ওনার রাজনৈতিক কর্মীদেরকে যখন টর্চারের পর টর্চার, হত্যার পর হত্যা করা হয়, সেই সময় বেগম খালেদা জিয়া বলেছে, যেই সংবিধান আমার দেশের মানুষকে প্রোটেক্ট করতে পারে না, আমি সেটা ছুঁড়ে ফেলে দিব। এবং জুলাই বিপ্লবে যারা যারা অধিক প্রাণের বিনিময়ে এই সংবিধানকে ছুঁড়ে ফেলে দিয়েছে, সংবিধান তো প্রোটেক্ট করতে পারেনি। তবে এইটাও সত্য কথা, সংবিধানে তো এই খুন খারাপের কথা বলে নাই। কিন্তু আমার কথা হলো, এই সংবিধানে একজনকে যেভাবে ক্ষমতায়ন করেছে, সেই ক্ষমতায়নের যদি এখানে কুঠারাঘাত না করা হয়, তাহলে ফ্যাসিজম তৈরি হতে বেশি সময় লাগবে না। আর বাংলাদেশে ফ্যাসিজমের এই স্বাদ যারা যারা বেনিফিশিয়ারি একবার যদি পেয়ে বসে, তারা আর এটা ছাড়তে চায় না। এই যে বাংলাদেশের গভর্নরের নিয়োগের ফলেও অনেকে শঙ্কা করতেছে যে যারা যারা লুট করেছে, যারা যারা বাংলাদেশকে ক্ল্যাপ্টোক্রেসিতে রূপান্তরিত করেছে, ওরাই এই অ্যাপয়েন্টমেন্ট বিহাইন্ডে আছে। এবং সেই অ্যাপয়েন্টমেন্টের বিহাইন্ডে থেকে তারা আবার পুরনো বন্দোবস্তে, আমাদের $32 বিলিয়ন কিভাবে চুরি হবে সেই বন্দোবস্তে যাবে। আমাদের ব্যাংকগুলো তো দেউলিয়ার পথে ছিল, সেগুলো মোটামুটি এখন একটু ভালো দিকে আছে। আবার তার মানে আপনার আজকের বা এই সরকারের শুরুটার মধ্যে আপনি সেই ধরনের সংশয় দেখছেন? আমি দেখছি এই কারণে, কারণ তাদের একই লোক জুলাই সনদ নিয়ে আলোচনার সময় যে কথা বলেছে, সেটার থেকে শিফট হয়ে গেছে। সেই একই লোক সই করার পরে, সেই অধ্যাদেশ মানার পরে, সে এখন অধ্যাদেশ নাকি অর্ডার নাকি এটা নাকি সংবিধানের স্ট্রাকচার, এগুলো নিয়ে আলোচনা করতেছে। আমার দুঃখ সেখানে। আমার কথা হলো, আমরা এগুলো সব পাশাপাশি আপনি কি আশ্বস্ত নন? বিএনপির পক্ষ থেকে জনাব সবসময় বলেছেন যে প্রত্যেকটি শব্দ অক্ষরে অক্ষরে, মানে প্রত্যেকটি বিষয় অক্ষরে অক্ষরে পালন করবে, তবে সংবিধানের অধীনে, আইনের আলোকে। আমি বিশ্বাস করতে চাই পালন করবে। আবার সংবিধানের অধীনে এই কথা লেন্সার লাগানোর ওনার দরকার কি ছিল? উনি সংবিধানের অধীনে এমপি হন নাই। আমি হলফ করে একজন আইনের ছাত্র হিসেবে বলতে পারি, আমি সুপ্রিম কোর্টে অনেকদিন প্র্যাকটিস করি, মাহবুব ভাই সহ, আমাদের শাহরিয়ার সাহেব সহ, আমরা হলফ করে বলতে পারি, এই সংবিধানের কথা যারা মানার কথা বলে, তারা এমপি হিসাবে শপথ নিতে পারে না। এমপি হিসাবে এই ভোট হয়নি, এমপি হিসাবে গণভোট হয়নি, এমপি হিসাবে ইলেকশন কমিশন সংবিধান অনুসারে হয়নি, এই সংবিধান অনুসারে তত্ত্বাবধায়ক হয়নি, যাদের আন্ডারে এত ভালো একটা ইলেকশন হয়েছে। ভাই এখন এই চমৎকার একটা ইলেকশন বাংলাদেশে হয়েছে, ইঞ্জিনিয়ারিং আমি জানি না, আমি বুঝি না, একটা ক্যাজুয়ালিটি ছাড়া। আমরা এই বিজয়কে যদি প্রলং না করতে পারি, এটাকে যদি টেনে সামনের দিকে নিয়ে যেতে না পারি, তাহলে সে বড় দুঃখ কোথায় পাবেন? কোথায় হবে বড় দুঃখ? আপনি যেই সংবিধানে এই তত্ত্বাবধায়কের কথা নাই, সেই তত্ত্বাবধায়ক এসছে, যে সংবিধানে এই ভোটের ব্যবস্থা নাই, সেই ভোট এসছে, যেই সংবিধানে আপনার এই ইলেকশন কমিশন যেভাবে আয়োজন করে, যেভাবে আয়োজিত হয়েছে, যাদের মাধ্যমে নির্বাচিত হয়েছে, সেটি নাই, সেটি আপনি করেছেন। এত কিছু করার পরেও আপনি যদি এই প্রক্রিয়াকে আপনি আরেকটা প্রক্রিয়া মানবেন না বলে যদি কথা বলেন, তাহলে তো আপনি দ্বিচারিতা মুনাফিক হয়ে গেলেন। আপনি একটা মানলেন না, মুনাফিক হয়ে গেলেন না। আমি মাহবুব ভাই যেভাবে আলোচনায় এসে, আমি জানি মাহবুব ভাইয়ের জন্য কঠিন এইসব প্রশ্নের উত্তর দেওয়া, কারণ জুলাই বিপ্লব ওনার সারা শরীরের অঙ্গে জড়িত। আমরা বেশি লোক জুলাই বিপ্লবে অংশগ্রহণ করিনি সুপ্রিম কোর্টে, আমরা 50-100 জনের বেশি ছিলাম না, মাহবুব ভাই তার মধ্যে অন্যতম। আমি তার উত্তরের মধ্যে উনি যে উত্তর দিতে, ওনার যেভাবে উনি উত্তরটা দেওয়ার কথা, বা ওনার যে স্পিরিট, সেখান থেকে উনি অনেকটা একটু মনে করছেন, ঠিক আছে। আমি জানি আমার কথা হচ্ছে, যে কোনো বললে নতুন করে সংবিধান রচিত হবে জুলাইয়ের স্পিরিটে, একদম প্লেন, একদম জেনারেল। ধন্যবাদ। সংবিধান সংস্কার পরিষদ হয়েছে, সংবিধান প্রণয়ন কমিটি হয় নাই ভাই। তবে আমি একটা কথা বলি, আমি আরো সময় দিতে চাই, সময় দেখতে চাই। আমি মনে করি ট্রায়াল এন্ড এররে, আমি মনে করি পাবলিকের এই 70% ভোটকে বিএনপি এড়িয়ে যাবে না। আমি মনে করি তারা কিছু কিছু কর্মসূচি তাদের অনেক ভালো, অনেক গুড জেস্টার তারা দেখাচ্ছেন। এখন যে অ্যাপয়েন্টমেন্ট গুলো স্থানীয় সরকারে হচ্ছে, এগুলোতে তারা মনোযোগী হবে, যেভাবে হচ্ছে এভাবে হওয়া ঠিক হবে না। আর তারা গভর্নরের নিয়োগটা ইমিডিয়েট বাদ দিয়ে অন্তত ক্যাপাবল একজন গভর্নর নিয়োগ দিবেন, তাহলে মানুষ অন্তত এই টার্মারের ভিতরেও স্বস্তির জায়গা খুঁজে পাবে। আর যদি এইভাবে কন্টিনিউ করে, শুরুতেই হোঁচট খাবে, এবং শুরুতে হোঁচট খেলে যদি এই সংসদ যদি আগে শুরু করতে দেন, ধন্যবাদ। যা বলেছে একদম স্পষ্টভাবে আপনার সাধারণ জনগণের একদম সাধারণ ভাষাগুলি তিনি চমৎকারভাবে তুলে ধরেছেন। অ্যাডভোকেট মাহবুব রহমান খান, আপনি যদি আমি বলি যে কয়েকটি বিষয় একদম স্পষ্ট হয়েছে। আপনারা স্বাক্ষর করেছিলেন, শপথ দুটো নেবেন, আপনারা স্বাক্ষর করেছেন 30 দিনের মধ্যে অধিবেশনটা হবে। এই দুটা জিনিস আমি স্বাক্ষরিত, আমি যদি বলি এই দলিলকে কি অস্বীকার করার কোনো সুযোগ আছে? অন্যগুলি বাদ দেন, ঠিক আছে, সংবিধানের অধীনে, কিন্তু আপনি যেটা স্বাক্ষর করেছেন, যে জিনিসটা আপনি স্বাক্ষর করার মানে তো সবচেয়ে বড় ধরনের আইন হলো বা কনসেপ্ট হলো যে আপনি এটা করবেন বলে স্বাক্ষর করেছেন। এমন না যে আপনি মৌখিকভাবে কনসেপ্ট করেছেন। অ্যাডভোকেট মাহবুব রহমান খান, আপনি স্বাক্ষর করেছেন, সেটাকে অস্বীকার করা মানে প্রতারণা। তবে শাহরিয়ার কবির এবং জনগণ মনে করছে যে বিএনপি প্রতারণা করছে। এই জায়গায় একটা মিসম্যাচ হয়েছে, আপনার কি স্বাক্ষর করা হয়েছে এবং কিভাবে বাস্তবায়ন করা হবে এটা গুলিয়ে ফেলা হয়েছে। বিএনপি স্বাক্ষর করেছে জুলাই সনদ, এখন আমাদের জানতে হবে জুলাই সনদে কি আছে। আপনাকে আজকেই বলি,
আমাদের ফারুক ভাই তো যে বক্তব্য দিচ্ছে সেটা হচ্ছে বিপ্লবের চেতনায়। বাংলাদেশে যদি একটা বিপ্লবী সরকার হইতো তাহলে এই বিষয়গুলো হয়তো অপবিধানের ব্যাপারে কি ওখানে স্বাক্ষর ছিল না? আমি শেষ করি, আমাকে বলতে দেন। আপনার এই বিপ্লবের যে চেতনাটা থাকতো, বিপ্লবের যে ম্যানিফেস্টো থাকতো, সেটার আলোকে একটা নতুন সংবিধান প্রণয়ন করা হতো। বাংলাদেশে কোনো বিপ্লব সংগঠিত হয় নাই, এবং এই জুলাই গণঅভ্যুত্থানে শুরু হয়েছে বৈষম্য পূর্ণ একটা সমাজ ব্যবস্থার বিরুদ্ধে, বৈষম্যহীন সমাজ সৃষ্টির জন্য ছাত্র আন্দোলন শুরু করেছে। সেই আন্দোলনে মানুষের সম্পৃক্ততার মাধ্যমে মানুষ যখন দেখলো যে এই বিগত ফেসিস্ট সরকার নানা জায়গায় বৈষম্য তৈরি করছে, ফেসিবাদী শাসন তৈরি করছে, তখন ছাত্রদের সাথে যুক্ত হয়ে তারা এই সরকারের পতন ঘটিয়েছে। এটা কোনো বিপ্লবী সরকার হয়নি, যে কারণে সংবিধান ছুড়ে ফেলে দিয়ে নতুন সংবিধান প্রণয়নের কোনো আলোচনা আসে নাই, এবং আপনার সংবিধান সংস্কার কমিশন করা হয়েছে সংবিধানের সংস্কার করার। ফারুক ভাই বলে গেছেন যে এক সুযোগ আছে সংবিধানের সংস্কার করার। জুলাই সনদে যেটা আছে তার বাস্তবায়ন ইতিমধ্যে শুরু হয়ে গেছে। আমি আপনাকে বলি কেবল প্র্যাকটিক্যালি, আপনি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংবিধানে ফিরে আসতেছে, আজকে পূর্ণাঙ্গ রায় প্রকাশ হয়েছে, অলরেডি সেটা সংবিধানে ফিরে যাচ্ছে। আন্দোলন তত্ত্বাবধায়ক সরকার চাই এই ধরনের কোনো স্লোগান কেউ দেয়নি। তত্ত্বাবধায়ক সরকার দাবিতে আন্দোলন জুলাই সনদে আছে ভাই, এটা তো জুলাই সনদে আছে। আপনি জুলাই এই একটা বিষয়টি আমাদের ধারণাটা হচ্ছে জুলাই সনদে কি আছে এটি আমাদের দেশের মানুষ জানে না। এটা থাকতে পারে সনদটা বাস্তবায়ন হলে এখানে কি আলু পাবে না পটল পাবে না চাল কুমড়া পাবে, এই জিনিসটাই আমাদের দেশের মানুষ জানে না। জুলাই সনদটা বাস্তবায়ন হলে কি কি পাবে। আপনি জুলাই সনদটা বাস্তবায়ন করতে চান, যে চাওয়ার জন্য যে শপথ নেওয়া, এটা সরকার ব্যবস্থা তো তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহালটা হচ্ছে জুলাই সনদের অন্যতম একটা আপনার এটা জুলাই সনদের অন্যতম বিষয়। বিএনপি 17 বছর ধরে এই দাবিতে আন্দোলন করছে, কিন্তু সাকসেস হতে পারে। এটা তো জুলাই সনদে আছে ভাই, এটা তো জুলাই সনদে আছে। আপনি জুলাই সনদে আছে, জুলাই সনদে আরো অনেক কিছু আছে। জুলাই সনদে আপনি তো বাস্তবায়ন করবেন, আগে শপথটা নিতে হবে যে আপনি বাস্তবায়ন করবেন। এটা শপথ নিতে হবে, এই শপথটা তো নেন আপনি। আজকে ভাই সংসদ শুরু হয়েছে কতদিন? আমি এই বেসিক্যালি প্রশ্নটা করি মাহবুব, আমি সিম্পল প্রশ্নটা করি। আপনি জুলাই সকল বিষয় দাবিগুলোকে আপনি অক্ষর অক্ষরে পারবেন, রাইট? আপনাকে এটার জন্য শপথ নেওয়ার জন্য আপনাকে আহ্বান করা হয়েছে, আপনি শপথ নেন নাই? শপথ নেই, এই শপথ নিয়েই যে যখন জুলাই, আমি আপনাকে এর আগে বলেছি যে জুলাই সনদটা যখন স্বাক্ষর করা হয় তখন বলা হয়নি গণপরিষদ গঠন হবে বা কোন প্রক্রিয়াতে এই সনদটা বাস্তবায়ন করা হবে। তো বিএনপি তো এখনো বলে যে আপনার জুলাই সনদটা বাস্তবায়ন করার জন্য গণপরিষদই যে একমাত্র লাগবে, এর বাইরে যে বাস্তবায়ন করার কোনো উদ্দেশ্য নাই, সুযোগ নাই। সেটা কি আপনার বলা যায়? সেটা বলার সুযোগ আছে? আপনি যে বললাম জুলাই সনদ যেটা আছে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা, সেটা অলরেডি পুনর্বহালের পথে। তারপরে অন্যান্য আরো যা আছে যেগুলোতে বিএনপি ঐক্যমত পোষণ করছে সেগুলো অবশ্যই আপনার পুনর্বহাল করা হবে, আপনার সংবিধান সংস্কার করে সেটা সন্নিবেশ করা হবে। আজকে সংবিধান, আমাদের সংসদ অধিবেশন শুরু হয়েছে 12 তারিখ, আজকে হচ্ছে 15 তারিখ, আজকে হচ্ছে তৃতীয় দিন। আপনি ইতিমধ্যে হতাশা ব্যক্ত করে ফেললেন যে এই সংসদ কোন রকম ভাবে জনগণের কোনো চাহিদা পূরণ করতেছে না, জনগণের কোনো জুলাই সনদে যা ছিল তার আশেপাশে নাই, পুরোপুরি জুলাই সনদের বিপক্ষে। এটা বলার জন্য এটা খুবই আর্লি এই সময়। আমি মনে করি বিএনপি যে সংসদ শুরু হয়েছে সেই সংশোধনের মাধ্যমেই, এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যে সংসদই হচ্ছে আমাদের আলোচনার কেন্দ্রবিন্দু। কারণ কি এই সংসদে যারা প্রতিনিধিত্ব করছেন তারা এদেশের মানুষের নির্বাচিত জনপ্রতিনিধি, তারা এদেশের মানুষকে প্রতিনিধিত্ব করে। আলোচনার মাধ্যমে সংবিধানে যে সকল সংস্কারগুলো আপনার ফেসিবাদ আপনার মুক্ত একটা রাষ্ট্র ব্যবস্থা তৈরি করার জন্য এবং জুলাই আকাঙ্ক্ষা বাস্তবায়নের জন্য দরকার, সেটা আমার মনে হয় সংসদের যদি সবাই আলোচনা করে এবং সবার মধ্যে একটা খোলা মন মানসিকতা থাকে তাহলে বাস্তবায়ন সম্ভব। কারণ কি সংবিধানের কথা আমরা বারবার বলতেছি যে এই সংবিধান, আরে ভাই আপনি যে বারবার বলতেছেন সংবিধান নাই, আপনি কোথায় সংবিধান মানেন নাই? আপনি নির্বাচনী প্রক্রিয়া খুঁজছি কি সংবিধানের বাইরে? বাংলাদেশ যে সরকার ব্যবস্থা গঠন হয়েছে এখন এই যে প্রধানমন্ত্রী, তাহলে সংবিধানে কি আছে? আমাদের যা আছে সেই ব্যবস্থা সরকার ব্যবস্থা হয়েছে। প্রধানমন্ত্রী থাকবেন, রাষ্ট্রপতি থাকবেন, না রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থা প্রতিষ্ঠিত হয়েছে। আমাদের যে এখন সরকার ব্যবস্থা সেটা কোথায় আছে? আমাদের সংবিধানই তো আছে না, আমরা নতুন সংবিধান মেনে এটা করতেছি। আমাদের যে কোর্ট কাছারি চলতেছে সেটা সংবিধানের আলোকিত চলেছে। আমাদের যে বিগত সরকার ছিল, যে সরকার ইন্টারিম সরকার, সেই সরকার শপথ নিয়েছে তো সংবিধানের আলোকে, রাষ্ট্রপতির কাছে গিয়ে তো শপথ নিয়েছে। শহীদ মিনার বা স্মৃতিসৌধে গিয়ে তো বিপ্লবী সরকার হিসেবে শপথ নেয়। রাষ্ট্র যে পরিচালিত হয়েছে, রাষ্ট্রের যে মূল বিষয়গুলো ছিল, ফান্ডামেন্টাল রাইটস গুলো এস্টাবলিশমেন্ট কিভাবে হয়েছে, আমাদের বিচার বিভাগ কিসের আলোকে চলেছে, সংবিধানের আলোকে চলেছে। এখন জুলাই সনদে কিছু বিষয় আছে যেটা বলা হয়েছে যে এই বিষয়গুলো যদি আমরা বাস্তবায়ন করতে পারি, সংবিধানে আমরা সন্নিবেশিত করতে পারি, তাহলে জুলাই যে আন্দোলনটা হয়েছে সেখানে জনগণের যে আকাঙ্ক্ষা ছিল, বাংলাদেশের মানুষের যে প্রত্যাশা ছিল, সেই প্রত্যাশা পরিপূর্ণভাবে পালন করা সম্ভব হবে। সেটা বিএনপি এখনো বলে যে তারা সেটাতে রাজি আছে, এবং এই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা অলরেডি একটা হয়ে গেছে। আরো বাকি যেগুলো আছে ধাপে ধাপে হবে। আপনি যদি আজকে সবচেয়ে বেশি আলোচনা এসছে যে সংবিধান সংস্কার পরিষদের ব্যাপারে আজকে অধিবেশন আলোচনা করবার কথা ছিল, এটি সম্পূর্ণভাবে ইগনোর করা হয়েছে। এটি করলে সমস্যা কোথায় ছিল বলে মনে করেন? ভাই আজকে সংবিধানের কি আপনি তারিখ হিসাবে আপনি সংবিধানের এটা আলোচনা করার বিষয় ছিল, কিন্তু বাস্তবে কি আজকে এই দিন নির্ধারিত ছিল? তো 30 দিন তো পার হয়ে গেছে। বাস্তবে তো না 30 দিন পর কালকে পারবেন না, কারণ আপনি যে স্বাক্ষর করেছেন সেটা 30 দিনের ভিতরে আমরা কিন্তু শেষ দিন 30 দিনের, হ্যাঁ সেটা শেষ দিন ছিল। আপনি গণপরিষদ হিসেবে কাজ করতে পারবে না। গণপরিষদ হিসাবের বাইরেও আমি কিন্তু একটা কথা বারবার বলছি যে গণপরিষদের বাইরেও আপনার আমাদের সংসদ যদি মনে করে জুলাই সনদে যা আছে সেই সংস্কারগুলো তারা করবে, সেটা কি করা সম্ভব না? সেটা কি পুরোপুরি করা অসম্ভব? আমাদের সংবিধান কি তাই বলে?
অবশ্যই না। শুনেন, আমি আপনাকে একটা কথা বলি, আমাদের এখন জুলাই সনদ, একটা প্রশ্ন করি, সেই প্রশ্নের উত্তর দিয়ে আপনি দিয়েন। এটা একটা কনসাস তৈরি হয়েছে। আমরাও এই জুলাই সনদের প্রতি অবশ্যই শ্রদ্ধাশীল, কারণ আমরাও চাই না বাংলাদেশে কোনো ফেসিবাদী শাসন ব্যবস্থা তৈরি হোক। আর 15ই ফেব্রুয়ারি নির্বাচনের কথা বলা হয়েছে, বিএনপি অবশ্যই জনগণের প্রতি বা বাংলাদেশের মানুষের রাজনৈতিক যে প্রত্যাশা সেটার প্রতি শ্রদ্ধাশীল। যে কারণে বিএনপি কিন্তু নির্বাচন দিয়ে, আপনি দেখেন ফেসিবাদী শাসন ব্যবস্থা কোনটাকে বলে। আপনি 2014 সালে নির্বাচনের পর শেখ হাসিনা বলছিল সুবিধাজনক সময় 6 মাসের মধ্যে আমরা একটা নির্বাচন দিব। নির্বাচন দিয়ে সবগুলো রাজনৈতিক দলের সাথে আমরা যাতে অংশগ্রহণ করে একটা সমাধান করে অংশগ্রহণমূলক নির্বাচন আমরা 6 মাসের মধ্যে করবো। শেখ হাসিনা করেনি, সেটা হচ্ছে ফেসিবাদী আচরণ। বিএনপি যখন 15 ফেব্রুয়ারি নির্বাচন করে তখন বলা ছিল এটা নিয়ম রক্ষা নির্বাচন, এই নির্বাচনের সামনে মাধ্যমে যে সরকার গঠন করা হবে সেই সরকার তত্ত্বাবধায়ক ব্যবস্থা পুনর্বহাল করবে। এবং বিএনপি কিন্তু সেইভাবে আপনার তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিল পুনঃপ্রতিষ্ঠা করে বিএনপি কিন্তু সরকার থেকে স্বেচ্ছায় সরে গেছে। বিএনপি তখন ফেসিস্ট হইতো যদি 15 ফেব্রুয়ারি একটা নির্বাচন করার পরে বলতো যে না, জনগণ আমাদের 5 বছরের জন্য সংসদ সদস্য নির্বাচিত করেছে, আমরা আর এখন সংসদ থেকে যাবো না। সেটা আচরণগত পার্থক্যটা দেখতে হবে, যে সংবিধানে কি আছে আর আচরণগত ভাবে আমরা কি মানি বা কি করতেছি, সেটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। আর একটা বিষয় আমি বলি, বিপ্লবের বারবার এই যে আমাদের এই যখন একজন মানুষ চেয়ারে থাকে, যখন দায়িত্বে থাকে, রাষ্ট্রীয় দায়িত্বে কিংবা কোনো অন্য চেয়ারে, তখন তার দায়িত্বটা আপনি যখন চেয়ারের বাইরে থাকে তাদের থেকে ভিন্ন হয়। এটা সবসময় সঠিক। কারণ রাষ্ট্র যখন পরিচালিত হয় তখন রাষ্ট্রীয় যে আইন কানুন আছে, রাষ্ট্রীয় যে বিধিবিধান আছে, সেগুলোর প্রতি বেশিরভাগ শ্রদ্ধাশীল থাকতে হয়। তার বাইরে গিয়ে কাজ করলে তখন সেটা একটা রাষ্ট্র ব্যবস্থা থাকে না, সেটা একটা হজবরল অবস্থায়। আমরা সবচেয়ে ভালো হইতো যে কথাটা ফারুক ভাই বলছে বা শাহরিয়ার ভাই বলছেন, যে এই আলোকে যদি আমরা একটা বিপ্লবী সরকার গঠন করতে পারতাম 5 আগস্টের পরে, এবং সেখানে যদি আমরা নতুন করে আমাদের যে জুলাইয়ের যে আমাদের স্বপ্ন ছিল, সেই স্বপ্নগুলোকে দিয়ে একটা নতুন আপনার বন্দোবস্ত তৈরি করতে পারতাম, নতুন সংবিধান তৈরি করতে পারতাম, তাহলে এই বিতর্কগুলো আসতো না। আমরা যেহেতু সেটা করিনি, এখন আমাদের অনেক কিছুই মানতে হবে। এখন আমাদের সংবিধানের ভেতরেও থাকতে হবে, সংবিধানের বাইরেও যেতে হবে, আমাদের সমন্বয় করেই চলতে হবে। এটা হচ্ছে বাস্তবতা। আপনি একেবারে বাস্তবতার জায়গা থেকে সরে গিয়ে একটা বিপ্লবী সংবিধান এখনই প্রণয়ন করা সম্ভব না। আসলে কি সবার আগে বাংলাদেশ হিসেবে চলছে সরকার, নাকি সবার আগে বিএনপি? এই অভিযোগটি বারবার তুলেছেন জনাব ব্যারিস্টার শাহরিয়ার। আপনি ডেপুটি স্পিকার হিসেবে বিরোধী দলকে প্রস্তাব করা হয়েছে যে ডেপুটি স্পিকার হিসেবে বিরোধী দল থেকে আসুক, সে প্রস্তাব তো দেওয়া হয়েছিল। এটা তাদের প্রাপ্য ছিল যে ঘোষণা অনুযায়ী, এটা তারা তো বলেছে আমরা বিএনপি তো দিতে চেয়েছে। আপনি শুনেন, আমি আপনাকে বলছি যে আপনি দেখবেন আমাদের প্র্যাকটিসটা কি। জুলাই সনদের এই যে ডেপুটি স্পিকার বিরোধী দল থেকে হবে, বিএনপি সেটা প্র্যাকটিস করেছে। আপনাকে এই যে জুলাই সনদের যে কথা আছে, আমরা যদি বলি, আপনি কথা একটা কাজে একটা, জামায়াত ইসলামী আপনি কত পার্সেন্ট নারীকে এবার নমিনেশন দিয়েছিল নির্বাচনে? জুলাই সনদে কি বলা আছে? জুলাই সনদে কি বলা আছে নারীদের আপনার নেতৃত্বে নিয়ে আসার জন্য? সংবিধানে আমাদের জুলাই সনদে কতজন নারী প্রার্থীকে আপনার সংসদ নির্বাচনে নমিনেশন দিতে হবে, সেটা প্র্যাকটিস করেছে? করে নাই। আপনি দেখবেন বাস্তবে কি আছে, বাস্তবায়নটা কি হচ্ছে, কাগজে কি আছে। বিএনপি বাস্তবায়নে বিশ্বাসী, এবং বিএনপি দেখেন জুলাই সনদের যে বিষয়গুলো আছে সেগুলো অলরেডি বাস্তবায়ন সরকার ব্যবস্থার যে বিষয় আছে সেটা অলরেডি হয়ে যাচ্ছে। একটা বিষয় আমি মনে করি আপনার কাছে যদি আমি শেষ কথা যদি জামাত ইসলাম আসলে যা বলে তা করে না, কাগজপত্রে যা আছে তা কার্যক্রমে তা দেখা যায় না। এটি নারীদের যে ইয়েকে দেওয়ার কথা ছিল, নমিনেশন দেওয়ার কথা ছিল বা প্রতিনিধিত্ব করতে দেওয়ার কথা ছিল, সেভাবে জামাত ইসলাম করেনি। পাশাপাশি আমি আপনার কাছে আরেকটি প্রশ্ন করে যাচ্ছি, সেটা আসলে একটি বিতর্ক উঠেছে গত 2 দিন যাবত, বিতর্কটি আপনিও রেসপন্স করেছেন, সেটাও জানতে চাই যে জামাত ইসলাম আসলে বর্তমান বিরোধী দল কাদের নেতৃত্বে চলছে, এনসিপির নেতৃত্বে নাকি জামাত ইসলামের নেতৃত্বে? ওই প্রশ্নটি যেটি এসেছে এনসিপির একজন নেত্রীর কাছ থেকে, যে জামাত বিরোধী দল চলছে বর্তমানে এনসিপির নেতৃত্বে, আপনার কাছ থেকে এই বিষয়টি স্পষ্ট হতে চাই, কারণ আসলে আমরা এটি নিয়ে এখন কনফিউজ। কারণ এদিকে তো আমরা দেখতে পাচ্ছি বিরোধী দলীয় নেতা বিরোধী দলীয় চিফ তিনি ইয়ে থেকে এনসিপি থেকে, এবং তাদেরও একজন নেত্রী বলছে। এটাকে একটু আপনার কাছে শুনতে চাই, স্পষ্ট হতে চাই। আচ্ছা, প্রথমে একটু ভাইয়ের সাথে কিছু অ্যাড করতে চাই, মাহবুব ভাইয়ের সাথে। সেটা হলো 30 অ্যামেন্ডমেন্ট এই মামলায় আই এম ওয়ান অফ দ্য পিটিশনার। এখানে রায়টাকে অবৈধ ঘোষণা করা হয়েছে। কোনটাকে অবৈধ ঘোষণা করা হয়েছে? এই 30 অ্যামেন্ডমেন্ট বা তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা যেটা বাতিল করছে সেটাকে অবৈধ ঘোষণা করা হয়েছে। এবং ওইখানে হিয়ারিং এর সময় কথা উঠছিল জুলাই সনদে তত্ত্বাবধায়ক ব্যবস্থার কথা প্রস্তাব করা হয়েছে, সেটা আগের তত্ত্বাবধায়ক ব্যবস্থা না। তার মানে যতক্ষণ জুলাই সনদ বাস্তবায়ন না হচ্ছে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরে আসতেছে না। আগে ছিল লাস্ট যে প্রধান বিচারপতি তিনি হবেন কি হচ্ছে তত্ত্বাবধায়ক সরকার প্রধান, কিন্তু এই নতুন জুলাই সনদে যেটা স্বাক্ষর করছেন সেখানে সেই ব্যবস্থা না। সেখানে এই 4 পাতার পুরাপুরি সম্পূর্ণ ডিফারেন্ট করে সার্চ কমিটি করে করা হবে। সো এটা ইলিগাল করছে, এবং এটা জুলাই সনদ যদি আপনি বাস্তবায়ন না করেন তাহলে এটা হবে না। দ্বিতীয় কথা উনি বললেন যে 12 তারিখ তত্ত্বাবধায়ক সরকার হবে, ফরম্যাটটা হবে না। ফরম্যাটটা কি হবে সেটা নিয়ে কথা হয়েছে। জুলাই সনদ না হওয়া পর্যন্ত এটা তো তত্ত্বাবধায়ক সরকারই হবে। কথা হচ্ছে যে জুলাই সনদ না বাস্তবায়ন করলে আপনার তত্ত্বাবধায়ক সরকারটা ফিরে আসতেছে না। তত্ত্বাবধায়ক সরকার হবে, এটা তো ইলিগাল ঘোষণা করতে আর বলে দেয়নি যে এইভাবে তত্ত্বাবধায়ক সরকার হবে। কারণ আমরা সবাই মিলে বলছিলাম যে জুলাই সনদে আছে, ওটা ওই পার্লামেন্টের উপর ছেড়ে দেওয়া হোক, সেটাই করে দেওয়া হয়েছে, রিস্টোর করা হয়নি আগেরটাকে। এবার আসেন দ্বিতীয়টাকে, 12 তারিখে ইলেকশন হয়েছে। আপনি 12 তারিখে কেন 1 মাস পর একদম সংসদ ডাকলে? আপনি এর আগেও তো ডাকতে পারতেন। আপনি ঠিক দিনক্ষণ ঠিক করছেন যাতে এই জুলাই সনদে 30 দিনের মধ্যে আছে এটাকে যেন বাস্তবায়ন করা না যায়। হার কথা। আপনি এই যে একটু আগে যে কথা বললেন
কনস্টিটিউশনটা হয়েছে কিসের উপর ভিত্তি করে? প্রভিশনাল কনস্টিটিউশনাল অর্ডার 1972, প্রভিশনাল কনস্টিটিউশন অর্ডার 1970 উপর ভিত্তি করে এই 72-এর সংবিধান। তাহলে এবারের এই অর্ডারের উপর ভিত্তি করে জুলাই সংস্কার কমিশন হতে বাধা কোথায়? থার্ড কথাটাই আসে। এন্ট্রিং গভর্নমেন্টের কথা বললেন, তখন তো রাষ্ট্র ছিল না, তখন সংবিধান ছিল। এখনো এই হাসিনা পালায় যাওয়া না ভাই। ওই 71 সালের যে অবস্থা আমরা বলছি বৈষম্য পূর্ব এবং পশ্চিম পাকিস্তানের, এবারেও বৈষম্য একই কথা। দ্বিতীয় যে কথাটা না না না, আপনার কাছে না হতে পারে, আমার কাছে আমি আমাকে বলতে দেন, আমাকে আমার তাহলে আমাদের সংবিধানটা আপনি ফেলাই দিবেন। না না না, আপনারা এটা তো ফেলায় দিচ্ছেন রে ভাই, এটা তর্ক হয়ে যাচ্ছে। আমি আমার কথাগুলো বলে দিই। ফেলাই দেন নাই। না 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 ভাই, আপনি এটা ফেলাই দেওয়া বন্ধ করে দিয়েছেন। এই ভাই বাবু আপনার সঙ্গে বলিনি, আমাকে একটু বলতে দেন। দ্বিতীয় কথা বললেন যে জুলাই সনদে 5% মহিলার কথা আছে। জুলাই সনদে মাহবুব ভাই এত কথা বলতেন, এই মাহবুব ভাই আর যাও জামাত ইসলাম করলে কোনদিন আমির হতে পারবেন, কিন্তু জীবনে যাই করুক কোনদিন বিএনপি চেয়ারম্যান হতে পারবেন না। আর 5% কথা বলছেন, বিএনপি 5% দেয়নি। আর এটা বলা ইলেকশন থেকে, জুলাই সনদ বাস্তবায়নের পর থেকে। আর যেটা জামাতকে বলতেছেন, জামাতে তো 11 দলীয় জোট থেকেও নারী প্রার্থী ছিল, সো বিএনপিও দেয়নি, জামাতও দেয়নি। সো এখানে ওই কথাটা বলে এটা দ্বিচারিতা হলো। যদি বিএনপি 5% দিত কথা বলেন না না ভাইরে, আপনি তো, আমরা জামাত ইসলাম 11 দলীয় জোট দিছে, ওই বলে লাভ নাই। এবারে আসেন, তারপরে কথাটা আসেন, আওয়ামী লীগকে জেল গেটে যে আপনার বিএনপির এমপি সাহেব যখন গলায় মালা দিয়ে ছাড়িয়ে নিয়ে আসেন, এবং গত কয়েকদিনে কতগুলো, এবং ওই ভাই ভালো জানে বরিশাল বারে বিএনপির প্রেসিডেন্টকে খালি প্রতিবাদ করছেন যে আওয়ামী লীগের এমপি জামিন দেওয়া নিয়ে, তার জন্য তাকে কাস্টডিতে নিয়ে নিছেন। তো অতএব এই যে আপনি মিসলিডিং বলেন না, কারণ আপনাকে বললাম তো, আপনি এটা বলেন যে আপনি কোন বিএনপি চেয়ারপারসন হতে পারবেন, এটা পরিবারতন্ত্রের রাজনৈতিক দল ভাই। আপনি আমাদের তো আছে। না না, আপনি আমাকে না না বলেন যে তাকে জামিন দেওয়া হবে, অনেক কথা বলছেন, আমাকে বলতে দেন। আমি একটু সম্মানের সহিত বলতে, ঠিক আছে, আপনি সঠিক কথা বলেন। না না না, আপনি আপনার সময় আছে, আমার সময় যেটা সঠিক হচ্ছে আপনি তথ্য দিয়ে বলেন। জি আচ্ছা ঠিক আছে। আরে ভাই, ডিপটি স্পিকার কথা বলতেছেন, ডিপটি স্পিকার কথা, ডিপটি স্পিকার তো আমি পাবো হচ্ছে কি, জুলাই সনদ বাস্তবায়ন হবে, তারপর আমি ডিপটি স্পিকার নিব। আজকে যদি আমি ডিপটি স্পিকার নিতাম, কি করতে ওনাতে এটা ট্র্যাপে ফেলে দিতেন যে আপনার তো কিছু নিছেন, এখন কেন কথা বলতেছেন। দ্বিতীয় কথা, ডিপটি স্পিকার যে প্রধান আমাকে দিবেন বিরোধী দল, এটাও তো কনস্টিটিউশনে নাই। আপনি একবার বলবেন কনস্টিটিউশন আছে, আবার আমাকে কিভাবে ডিপটি স্পিকার দেন? আপনারা তো চেয়েছিলেন, আপনাদের চেয়েছিলেন, এবং আপনাদের পক্ষ থেকে একজন উপদেষ্টাকে মন্ত্রী করার জন্য তো চিঠি দেওয়া হয়েছে। ওই জায়গায় আপনার যাচ্ছি, আমার জুলাই সনদে আছে কি অ্যাজ অফ রাইট আমি ডিপটি স্পিকার পাবো। আর যার কথা বলতে আমি কাকে চাইনি, সঙ্গে সঙ্গে তাকে বরখাস্ত করা হয়েছে, সেটা স্বরাষ্ট্রমন্ত্রীকে জানানো হয়েছে, সমস্ত দূতাবাসে জানানো হয়েছে, 24 ঘন্টার মধ্যে আরমানকে অ্যাপয়েন্টমেন্টও দেওয়া হয়েছে। সো তর্কের খাতিরে তর্ক না করে যেমন এই কথাটা বললাম যে এই যে একটা এনসিপির একজন বলছেন যে এনসিপি এটা তার মনে তুষ্টতার জন্য সে বলছেন, এটা নিয়ে আমি অলরেডি আমার স্টেটমেন্ট দিয়েছি, আমি সেই স্টেটমেন্টে আমি বদ্ধপরিকর, সেই জন্য আর এই বিষয়ে আর কিছু না। এটা স্পষ্ট হতে চাই আপনার কাছে, কাদের নেতৃত্বে, বিরোধী দলীয় নেতাকে, বিরোধী নেতা সম্মানিত আমির বাংলাদেশ জামাত ইসলাম, ডিপুটি লিডারকে ডক্টর তাহের নায়েবে আমির। আচ্ছা, হুইপ পোস্ট এটা তো হচ্ছে কোথায় আছে, এটা আছে হচ্ছে এই জাতীয় সংসদের কার্যপ্রণালীতে। আমরা যখন জোট করি তখন আমরা কাউকে বানাবেন না, এই যে মন্ত্রী তো বানানো হয়েছে, নূরকে বানানো হয়নি, তাহলে নূরের নেতৃত্বে বিএনপি চলতেছে। এগুলো যারা বলতেছে যায় শোনেন, এই দলে ভাঙানোর জন্য তো এজেন্ট কাজ করতেছে, 11 দলকে বিভক্তি করা। আমার কাছে মনে হয়, কারণ এখন পর্যন্ত আমি আজকে পর্যন্ত এনসিপির কোন স্টেটমেন্ট দেখতে পাইলাম না। ধরে নেন আমি একটা কথার কথা, এজেন্ট না কিছু না, একটা স্টেটমেন্ট তো আসবে যে এই নেত্রী যে কথাগুলো বলছেন এগুলো কি জুলাই আমাদের দেখেন, তারা আজকে বলেনি, কিন্তু ইলেকশনের আগে তারা কি করলো, বর্জন করলেন এনসিপি, সেটাতে কয়েকদিন পদত্যাগ করলেন, কি জামাতের সাথে যাওয়া যাবে না, জামাতের সাথে গেছেন। এখন জামাতে ইলেকশন হয়ে যাওয়ার পর তিনি এখন আবার শুরু করছেন। একটা জিনিস বলেন তো, আবু জাহেল আপনি বললেন একজনকে, এবং আপনি আপনার দল থেকে স্টেটমেন্ট তাকে বহিষ্কার করবেন কি করবেন না, ঠিক আছে আমি বহিষ্কার করার দাবি করছি, আচ্ছা এটা করা আমার ঠিক হয়নি, আচ্ছা আমি এর জন্য ভুল স্বীকার করতেছি। কিন্তু আপনি দল হিসাবে যতক্ষণ স্টেটমেন্ট না দিচ্ছেন, তাহলে কি আপনি দুই দিকে প্লে করতেছেন যে কিছু লোককে রেখে দিব যারা জামাতের সমালোচনা করবে, আর আমি জামাতের মধ্যে থাকবো। সো দুই দিকে তো আপনি খেতে পারেন। এরকম করছে বলে মনে করছেন? কারণ এই মেয়েটাকে বিরুদ্ধে কি এখন পর্যন্ত কোন স্টেটমেন্ট দিছে দল হিসাবে? আপনি আমাকে বলেন, এই ধরনের বিষয় এটা ধারণ করে বলে মনে করেন? ধারণ করেটার মধ্যে আমি নাই। আমার কথা হলো, যখন এরকম আপনি একটা দলের মধ্যে আছেন, একটা জুলাই সনদের আন্দোলন নিয়ে আমরা কথা বলতেছি, তখন জুলাই সনদের স্বার্থে অবশ্যই যারা এই ধরনের কথা বলে তাদের বিরুদ্ধে দলীয় ভাবে স্টেটমেন্ট দিয়ে তাদেরকে, ওই যেমন আমরা জুলাই সনদ তো এক জিনিস, ঠিক আছে, এখন তো আপনারা বিরোধী দল না, 11 দলীয় জোটের সেদিনকার প্রেস ব্রিফিংটা কি ছিল? সেটাই ছিল। হ্যাঁ, জুলাই যদি সংসদে এরকম করেন তাহলে আমরা বাইরে যাবো। তাহলে এই জোটটাকে ভাঙার জন্য কেউ না কেউ চেষ্টা করবে, যে ভাঙার উদ্দেশ্যটা কি হবে, জুলাই সনদটাকে ব্যাহত করা। এখন আপনি যারা এই দলটাকে ভাঙার চেষ্টা করবে, তারা কি প্রক্ষান্তরে জুলাই সনদ যাতে বাস্তবায়ন না হয় সেই ব্যবস্থাটা চাবে। ধরুন আমি একটু আগে উদাহরণ দিলাম যে জামাত ইসলামের সম্মানিত ফরেন অ্যাডভাইজার যখন একটা কি করছেন, দলের বিরুদ্ধে একটা কাজ করছেন, সঙ্গে সঙ্গে তাকে কি করা হয়েছে, বহিষ্কার করা হয়েছে।
তাকে তার পদ থেকে বাতিল করা হয়েছে। তাহলে আপনি আজকে যদি আমি এই জন্য কারণ এনসিপি একটা জিনিস বলে দিচ্ছি, এনসিপির সাথে আমাদের কোনো কি নাই, কোনো ভেদাভেদ নাই, উই আর ইন দ্য সেম টিম। আমি মনে করি যে মেয়েটার কথা বলা হচ্ছে সামান্তা এই এনসিপি এবং জামাতের মধ্যে একটা সম্পর্ক ভেঙে দিতে, আমি একটা পার্টিকুলার একজনের কথা বলছি। আমি আবার এনসিপি ভাইদেরকে বলতেছি, আপনাদের যে কন্ট্রিবিউশন সেজন্য একটু আগে মানে সম্মানের সাথে বলতেছি, কারণ মাহবুব ভাইকেও দেখছি, ওমর ভাইকে দেখছি, আমরা ওমর ভাই মাহবুব ভাই আমরা কিন্তু এই দুইজন মিলে, ওমর ফারুক ভাই আমরা দুজন মিলে, তার মাহবুব ভাই তো জেলেও গেছে। সো ওই সময় ছিল। হ্যাঁ, এখানে যদি ফারুক ভাই মনে হয়তো অবশ্যই আছে, আমরা যদি বিবৃতি দিই সবকিছু করি, সেই সময় তো আপনি রিস্ক নিয়ে করছেন, আপনি তো জানেন না তখনও হাসিনা পড়বে কিনা। তা আমরা যে কথা সবার কন্ট্রিবিউশন আছে, এই মেয়েটারও হয়তো কন্ট্রিবিউশন আছে, কিন্তু কন্ট্রিবিউশনের অনেকেই তো আজকে অনেক কিছু করছে। সো এনসিপির বিরুদ্ধে আমার কোনো স্টেটমেন্ট না, আমার স্টেটমেন্টটা হচ্ছে একটা পার্টিকুলার যে বারংবার আজকের এই ঐক্যটাকে ব্যাহত করতে হয়, সেটা হচ্ছে এই সামান্তা শারমিন। এবং আমার পুরা স্টেটমেন্টটা আবারও বলে দিচ্ছে, গতদিনও ছিল, আজও ছিল, এটা এই একটা মেয়েকে। এবং এই মেয়েটা কেন এটা এই দল বা জুলাই সনদের বিরুদ্ধে কাজ করতেছে, সেটা এনসিপির কি করা উচিত, ইনকোয়ারি করা উচিত। এই দাবিটা আমি একজন দেশের নাগরিক হিসাবে করতেই পারি, আমি অন্য কোনো কারণ না। এনসিপি তাকে বহিষ্কার করবে কি করবে না, আমি সেদিন বলছি বহিষ্কারের দাবি জানাচ্ছি, এই দাবিটা আমি করতে পারি। কিন্তু কথা হলো যে এটার মানে এই না যে আমি এনসিপির বিরুদ্ধে কথা বলতেছি। কথা হলো যে দলের মধ্যে আপনার যদি এই মানে কি বলবো আপনাকে, দলের মধ্যে নিজেদের যদি ভুল ত্রুটিকে আপনি যদি অ্যাড্রেস করার এই মানসিকতাটা না থাকেন, তাহলে তো জুলাই সনদে যদি মাহবুব ভাইয়ের কথা তাহলে ফিরে যেতে হবে, সব কাগজে লেখা থাকবে কিন্তু কাজে করবে হাসিনার মতন। সেই জন্য আমি ওখানে তখন বললাম যে এই সামান্তা শারমিন সম্পর্কে তাদের অ্যাড্রেস করা উচিত এবং সে তাকে সতর্ক করা উচিত, এবং সে যাতে ভবিষ্যতে এরকম কথা না বলে। কারণ সে বলতে বলতে একটা এমন জায়গায় চলে গেছে গত দিনে যে সে বলে ফেলে দিল, সে তার আত্মতুষ্টির জন্য বলে ফেলে দিল, কিন্তু সে কোনোভাবে একজন সিনিয়র নেতাকে আবু জাহেল বলতে পারে না, এই অধিকার তাকে কেউ দেয়নি। এবং সে যে স্টেটমেন্ট গুলো একের পর এক মার্ক করতেছে, সেটা চাচ্ছে যে এনসিপি এবং কি এই জামাতের মধ্যে একটা ফাটল, এই ফাটলটা হলে 11 দলে ফাটল হবে, 11 দলে ফাটল হলে জাতীয় জুলাই সনদ বাস্তবায়ন প্রক্রিয়া ব্যাহত হবে। সো সেই জন্য এনসিপির ভাইরা, আপনারা আমরা একই আদর্শ ধারণ করি, আপনাদের বিরুদ্ধে আমাদের কোনো অভিযোগ নেই, কিন্তু সামান্তা শারমিন সম্পর্কে আপনারা যখন ডিফেন্ড করেন তখন কষ্ট হয়, কারণ আপনি দুজনে হচ্ছে জুলাইয়ের যোদ্ধা। সুতরাং এই সামান্তা শারমিন সম্পর্কে আপনারাই বলেন তার কথাটা ঠিক কিনা। আপনাকে ধন্যবাদ। আর ওই ব্যাপারে যদি কিছু বলেন শেষ মাহবুব রহমান। শেষ কথাটা তো মাহবুব ভাই যে কথা বললো, শুনুন মাহবুব ভাই, আমরা সবাই একটা জিনিস কিন্তু সবাই মানি, সেটা হচ্ছে জুলাই যদি বাস্তবায়ন না হয় আমাদের সবাইকে কিন্তু এমন শাস্তি পেতে হবে। যে কথাটা আমি কেন বলছি, 81 সালে শেখ হাসিনা ফিরে আসার 13 দিনের মাথায় শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানকে কিন্তু নিহত করছে। আজকে যদি আমরা এই জুলাই থেকে সরে যাই ভাই, এবং আমি বিশ্বাস করতে চাই জুলাইকে যেভাবেই হোক, কারণ আজকে সেজন্য তো কি বলা হয়েছে, আজকে ওটা উপস্থাপন করা হলো 180 দিনের মধ্যে জুলাইকে বাস্তবায়ন করেন। এই জুলাইকে বাস্তবায়ন করেন 3টা ভাগ করেন, যাতে সবাই ঐক্যমত আছে সেটা এখনই 1 সপ্তাহের মধ্যে বাস্তবায়ন করেন। কিন্তু উনি আজকে কি বললেন, উনি বললেন এই অধিবেশনে এটা সম্ভব না, নেক্সট অধিবেশনে বাজেট অধিবেশন হবে। দ্যাট ইন্ডিকেট আর গিভ এ রং মেসেজ। আপনি তো যেটাতে সবাই ঐক্যমত হয়েছে, আপনারও নোট অফ ডিসেন্ট নাই, সেটা তো বাস্তবায়ন করতে ভাই একদিন লাগবে। তাই আপনি একটা দিন স্পিকারের কাছে চান যে ওটা বাস্তবায়ন করেন, যেটাতে আপনার নোট অফ ডিসেন্ট আছেন সেটার জন্য আপনি আবার চান যে এটা নিয়ে 2 সপ্তাহ আলোচনা হবে। এটা তো আপনি প্রথম দিনেই করার কথা। এটা না করলে কি আমাদের কারো মুক্তি আছে? আপনি একটা জিনিস দেখেন, যদি এই কি হচ্ছে, এই মাহবুব ভাইকে বল দেখেন কতখানি সাহস পেয়ে যাচ্ছে তারা এসে জুলাই যোদ্ধাদের বিরুদ্ধে আদালতে মামলা করতে চাচ্ছে, এবং মামলাটা আদালত নেয়নি। তাহলে এই যে কথাটা, সেটা আমার আপনার বিরুদ্ধে এবং আরেকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়ে গেছে, এটি আপনি বলবেন শেষ করে, এরপর আমি ব্যারিস্টার ফারুকের কাছে একই প্রশ্ন করতে যাবো যে আদালত থেকে একটি রুল করা হয়েছে যে গণভোটের ব্যাপারে, গণভোট কেন বাতিল হবে না, এই জাতীয় একটি রুল দেওয়া হয়েছে আদালতের পক্ষ থেকে। এটা ব্যাপারে আমি আপনাকে বলি যে এটা মাহবুব ভাই ওমর ভাই দুজনে জানেন। শুনুন, যখন আপনি পার্টি না, এখানে অনেকেই নিজে স্বেচ্ছায় গেছে, কোর্টের পারমিশন নিয়ে গেছেন। আমার কথা হলো একটা রুল পাওয়াটা, সে যেই করুক, কোর্ট যদি ভাবে রুল দেওয়া উচিত, কোর্ট রুল দিতে পারে। সেখানে এখন আমি কি করবো, সেখানে আমি পার্টি হবো এবং হয়ে এই রুল ডিসচার্জের দরখাস্ত দিতে পারে, শুনানি করতে পারে, সব করতে পারে। কারণ রুল দেওয়ার আগে অপর পার্টির কথা বলার একমাত্র সরকার ছাড়া কারো কোনো কি অধিকার নাই। সেজন্য আমি কিন্তু সেদিন ওখানে যাইনি, আমাকে বলা সত্ত্বেও আমি যাইনি, কারণ আমি তো পার্টি না। আমি যদি পার্টি না হই, আমি একটা দলকে ধরে নেন, একটা জামাত ইসলামও পার্টি না, এনসিপিও পার্টি না, তাহলে আমি ওখানে যে বলবো কেন? আচ্ছা ধরেন দ্বিতীয় কথা বলা, আপনি কনস্টিটিউশন না 102, আর যত কথাই বলে 102তেই তো সব রিট পিটিশন করতেছি, ইলেকশন পিটিশন করতেছি। আমি কিভাবে এখন বলবো না 102 মানি না? ওই প্রবলেমটা হয়ে গেছে, শোনেন আমাদের 3 জনের প্রবলেম, কিছু মানতেছি না। সেই জন্য আর ভাই বললেন না অদ্ভুত না, এটা বিপ্লব, কিন্তু বিপ্লবের স্পিডটা ওই 5 তারিখে আবার চিন্তায় হয়ে গেছে। যেমন 71 সালে 16 ডিসেম্বর ইন্ডিয়া চিন্তায় করে নিয়ে গেছিল, 5 তারিখে এই ভুলের মাসুল এখন সারা জাতি মিলে দিচ্ছে। আর কিভাবে এটা রিমিডি হবে অনলি আল্লাহ নোজ। এবং সেই জন্য বললাম যে মাহবুব ভাই সব কথা ফেলে দিব। এবং আপনি একটা জিনিস, খালি বিতর্ক খাতিরে বিতর্ক না। আজকে কি জামাত ইসলাম ওয়াক আউট করছে যখন এই কথা বলছে? করেননি তো। রাষ্ট্রপতি একটা পদের জন্য কিন্তু তারা না, রাষ্ট্রপতির জন্য দেখেন, রাষ্ট্রপতির জন্য বিতর্ক করার জন্য সময় চাওয়া হয়েছে। সেটা কি, যে ভাষণটা রাষ্ট্রের জন্য উপকারী, কিন্তু চুপ্পু একটা মানুষ হিসাবে তাকে সেদিন কি করা হয়েছে, প্রতিবাদ করা হয়েছে। এবং আমারও কথা যে চুপ্পুর প্রতিবাদটা আজকে করলে সেদিন বঙ্গভবন ত্যাগ করলেন না কেন?
এই জিনিসগুলো আমাদের ভুল হয়ে গেছে, যেটা ভুল সেটা আমাদেরকে স্বীকার করতে হবে রে ভাই। এবং আরো একটা জিনিস, যত কথাই বলি, সাফারার কিন্তু সবাই, এবং সবচেয়ে বেশি সাফারার সেই মা যার সন্তান গেছে। আমি আপনি যত কথাই বলি, তারেক রহমানের হৃদয়ের ব্যথা, তার মা নাই, তার ভাই নাই, তাই একমাত্র লোক এখন, তার দ্বিতীয় কেউ নেই। তো তার ব্যথাটাও কিন্তু আমাদেরকে কি করতে হবে, অনুভব করতে হবে। এবং কিন্তু অনুভব করে তাকে আবার বিপদে ফেলা দিবেন, যেটা যাকে বিপদে ফেলা দেওয়া মানে কিন্তু দেশটা বিপদে পড়ে দেওয়া। তো সেও যাতে বিপদে না পড়ে, সেজন্য তাকে জুলাই সনদটা বাস্তবায়ন করতে হবে তার নিজের খাতিরে। চমৎকার বলছেন। জি, ওমর ফারুক, আপনার আপনার মতামতের কাছাকাছি সবাই এসেছে, শেষ কথা শুনুন। না, আমি আলোচনা তো আমি ভালোই সমৃদ্ধ হলাম। দেখেন ফ্যাসিজম কিভাবে তৈরি হয়, ফ্যাসিস্ট কিভাবে তৈরি হয়, জনগণের রায়কে তোয়াক্কা না করেই তো ফ্যাসিজম, আর তো কিছু না। অর্থাৎ মানুষ ভাবে একরকম, সে তার মতো করেই করে, সে মানুষকে তোয়াক্কা করে না। যেমন ইলেকশনের কথা বলা আছে, ইলেকশনের তোয়াক্কা করে না, ফ্যাসিজম তৈরি হয়। তারপরে ধরেন মানুষ, এখন আমি এই কথা এই কারণে বলছি, 70% মানুষ গণভোট দিয়েছে, আপনি চেয়েছেন গণভোটে, আপনি বলছেন আপনার রাজনৈতিক দল একসাথে মত হলেও হবে না, সাধারণ প্রান্তিক মানুষ তো রাজনীতি করেও না, রাজনৈতিক দলের সাথে নাই, তাদেরও ম্যান্ডেট দিতে হবে। আপনি আমার রাষ্ট্রের টাকা, আমার জনগণের টাকা ব্যয় করে জনগণকে ইনভাইট করেছেন, বাবা তুমি মতামত দাও, তুমি তোমার ওপিনিয়ন দাও, তোমার রায় দাও। জনগণ 70% রায় দেওয়ার পরে আপনি যদি বলেন যে না, তখন আমরা এই গণভোটের আয়োজন করেছি, ভোট যদি না দেয়, এটা হচ্ছে পরম দুর্ভাগ্য। এবং জাতীয় পর্যায়ের নেতাদের মুখ থেকে শোনা, এটা ভয়াবহ। আপনার নেতা হবে ভিতরে বাইরে এক, তার ভিতরে মোনাফেকি সে লালন করবে না, সলছাতুরি সে লালন করবে না, সে মানুষের কল্যাণে যাই সে ভালো মনে করে, মাইট বি রং, বাট মানুষের কল্যাণে সে মানুষের কাছে ছেড়ে দিবে, মানুষ অ্যাকসেপ্ট করবে আর অ্যাকসেপ্ট করবে না। গণভোট দিয়েছেন, যদি গণভোটে না বিজয়ী হইতো, আপনার রাইট থাকতো যে না, মানুষ বলে নাই সুতরাং সরি। আপনি এখন বলতেছেন গণভোট করতে হলে আগে সংসদে আলোচনা করতে হয়। যখন সংসদ থাকে তখনই না আলোচনা করেন, গণভোটের প্রয়োজন হয়েছে, সংসদ নাই, তখন আপনি কি করবেন? আর প্যারামাউন্ট তো হয়েছে জনগণের প্রত্যাশা, সংবিধান বলছে জন আকাঙ্ক্ষা, গণভোট জন আকাঙ্ক্ষা। তো আমরা সংবিধান মেনেই তো জন আকাঙ্ক্ষা করছি। আসলে যদি সংবিধানের দোহাই দেয়, এটিও তো সংবিধান, জনগণের জন আকাঙ্ক্ষা, গণভোট, গণভোটে তার ম্যান্ডেট। তো সেখান নিয়ে আমার কথা হচ্ছে তর্ক বিতর্কের তো দরকার নেই। আমি যদি আজকে বোঝাতে হবে, আপনি শপথ নিলে দেশের কি ক্ষতি হতো আপনি বলতে হবে, যে আমি যদি শপথ নেই গণপরিষদে, তাহলে সংবিধান চলে যাবে, গণতন্ত্র চলে যাবে, স্বৈরাচার আবার আসবে, শেখ হাসিনা আবার আসবে, এরকম পরিস্থিতি বলতে হবে। আর শপথ না নেওয়ার কারণে আপনি কি উপকার হয়েছে জাতির, সেটিও বলতে হবে। এখন একটা কনফিউশন তো তৈরি হয়েছে। আপনি ধরেন মানুষ 70% হাই ভোট দিল, তারা একটা বলবে ভাই তাহলে তুমি আমাদেরকে ভোট দেওয়া আছো কেন, এত টাকা খরচ করলাম, আমরা হাতে ভোট দিলাম, তো এখন তুমি সেটা মানতেছো না, তাহলে ম্যান্ডেট মানে কি, তাহলে জনগণের আকাঙ্ক্ষা মানে কি, গণভোট মানে কি? তাহলে তো আপনি যদি যদি এখন আপনি 70% মানুষের ম্যান্ডেট মানেন না, তাহলে ইলেকশনে কত পার্সেন্ট ভোটে আপনি এখন প্রাইম মিনিস্টার? 49। তো যদি 70% আপনি না মানেন, মানুষ প্রশ্ন করতে পারে, গ্রামে গঞ্জে আলোচনা আসতে পারে, তাহলে আপনি 49 দিয়ে আমি আপনার 70%কে আপনি ফেলে দিচ্ছেন। আমার কথা হচ্ছে আপনি শপথ নেন নাই, ঠিক আছে, আপনি এটার অল্টারনেটিভ বলতে হবে, আমি শপথ না নেওয়াতেও ক্ষতি হবে না এই জুলাই সনদের, আমি শপথ না নেওয়াতেও ক্ষতি হবে না এই শহীদ পরিবারের যে আকাঙ্ক্ষা, এই পঙ্গু হাজার হাজার তাদের যে আকাঙ্ক্ষা, সারা 17 বছরে যত খুন হয়েছে, গুম হয়েছে, ক্রসফায়ারের শিকার হয়েছে, তাদের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষা ফুলন্টিত হবে না। অ্যাসিওরেন্স দিয়ে আপনি কাজ করতে হবে, আপনি এগিয়ে যেতে হবে, আমরা সেইটাই দেখতে চাই। আমি আবার আপনাকে বলছি, এই কথাটা কিন্তু বিএনপির পক্ষ থেকে বারবার বলা হয়েছে যে আপনার জুলাই সনদে যেগুলো আছে, যে প্রস্তাবনাগুলো, সেগুলো সংবিধানে সন্নিবেশন করা হবে আপনাকে, আমরা প্রক্রিয়াটা হয়তো ভিন্ন, কিন্তু জুলাই সনদ বিএনপি মানবে না বা জুলাই সনদ বিএনপি বাস্তবায়ন করবে না, এই কথা বিএনপি কখনোই বলেনি যে জুলাই সনদ আমরা মানবো না। আমরা সালাউদ্দিন সাহেব আজকে, আমি বলি মাহবুব ভাই একটু শুনেন, সালাউদ্দিন সাহেব আজকে কথা বলতেছেন, আমি মাইন্ড করি না, উনি লয়ের ছাত্র, কিন্তু একজন আইনমন্ত্রী আছেন, একজন আইনমন্ত্রী প্রেজেন্ট এলাইভ সংসদ সদস্য। আমরা বুঝতে চাই মেজর হাফিজরা যেমন বলছে ভোট হবে না দেখে আমরা স্বাক্ষর করেছি, এই ধরনের বয়ান আসবে না। আমরা বুঝতে চাই, আমরা আলামত দেখাতে হবে। আজকেও তো সংসদ নেতা বলতে পারতো, আমি বলি সংসদ নেতা বলতে পারতো আপনারা শঙ্কিত হবেন না, আমি মুনাফেক না, আমি বেগম খালেদা জিয়ার সন্তান, জিয়াউর রহমানের সন্তান। বেগম খালেদা জিয়া কখনো কমিটমেন্ট ফেল করে না, জিয়াউর রহমানের দেশপ্রেম আমি লালন করি, সততা লালন করি। আমি আপনাদেরকে আশ্বস্ত করতে চাই যে আমরা আগামী সংসদে বা আগামী পরশু খালি বলেন 180 দিনের মধ্যে হবে, আপনি এটা খালি বলেন 180 দিনের মধ্যে হবে। আপনি মাননীয় প্রধানমন্ত্রীর প্রথম দিনের বক্তব্যটা যদি শুনেন, তাহলে দেখবেন জুলাই সনদের প্রতি বা জুলাইয়ের প্রতি তার বা বিএনপির কতটুকু কমিটমেন্ট আছে। তার রাষ্ট্রপতি ভাষণের মধ্যে থাকলো না কেন ভাই একটা হরফও? আপনি রাষ্ট্রপতি ভাষণে একটা হরফও দিলেন না কেন জুলাই সনদ নিয়ে? আপনি আনাসের টাকাই তো দিতে পারতেন, সেদিন দিতে পারতেন না আনাসের কথা? এটা নিয়ে আমি জানি না এটা নিয়ে অ্যাপোলজি করছে কিনা, এটা তো এটা রাষ্ট্রপতির ভাষণে আলোচনা হবে, ওখানে এটা থাকলে তো আলোচনায় আসতো। এখন কোশ্চেন হচ্ছে আপনি যদি সংখ্যার জায়গা তৈরি করেন, দেখেন অ্যাবসলিউট মেজরিটি নিয়ে বিএনপি ফেল করছে, অ্যাবসলিউট মেজরিটি নিয়ে শেখ হাসিনা ফেল করছে। আমার প্রশ্ন হলো ডেট্রিমেন্টাল টু দ্য সিটিজেন, যদি কোনো কিছু আসে, কোনো বয়ান আসে, কোনো সংখ্যা আসে, এটা ভয়াবহ। আমি বারবার বলছি এখনো সময় শেষ হয়ে যায়নি, আমরা শুরু করেছি। আমরা যদি মনে করি তবে শুরু হয়েছে, অপেক্ষা করেন, ইনশাআল্লাহ বিএনপি জনগণের প্রতি রায়ের প্রতি শ্রদ্ধাশীল।
ভাই আপনি আজকে মাহবুব একটা জিনিস বলি আপনারা বিএনপি ঘোষণা করেন কথাবার্তা বলেন সবকিছু বলে নিয়ে যাতে রিসাপল করা হয় যাতে ভাবা হয় আপনি ওই যে প্রথম সূর্যটা দেখে সকালে সূর্য বলে দেয় সারাদিনটা কেমন যাবে আপনি এমন এমন ইস্যু আপনি তুলে দিবেন সাধারণ মানুষ কনফিউজড হবে সাধারণ মানুষ আস্থার জায়গায় থাকবে না সেটি কেন যত মিনিমাইজ করা যায় সরকারি তরফে যত মিনিমাইজ করা যায় যতভাবে আপনি মানুষকে কাছে নেওয়া যায় আপনি এই শঙ্কার জায়গা বা আস্থার জায়গায় আপনাকে যেতে হবে আর যেহেতু প্রত্যেকটা রাজনৈতিক দলের একটা কালচার আছে ক্ষমতা গেলে সব ভুলে যায় ফ্যাসিস্ট হয়ে যায় এটা বিএনপিও করেছে বিএনপি হয়েছে অস্বীকার করার কোনো সুযোগ নেই নেই তো সুতরাং আমি সেটি বলতেছি যেটি বড় বড় যে ইস্যুগুলো আছে এই ইস্যুগুলো আপনারা অন্তত মিনিমাইজ করে দুইটা দল একই কিন্তু ডানপন্থী এখানে বামপন্থী কেউ নাই এখানে দক্ষিণপন্থী এখানে পূর্বপন্থী পশ্চিমপন্থী কেউ নাই একপন্থী সবাই তো সুতরাং আমি বলতেছি এই একপন্থীরা যদি ফেল করে তাহলে আপনি আর কোথায় যাবেন আমি জানি না এনিওয়ে আমি মনে করি যে আমরা ভালোর দিকে যাবো আলোর দিকে যাবো সময় শেষ হয়ে যায়নি আমি মনে করি যে যেভাবে কথা বলবে স্বরাষ্ট্রমন্ত্রী কথা বলবে দেশের আইন শৃঙ্খলা নিয়ে ডেফিনেটলি উনি অন্য ব্যাপারেও কথা বলবেন কিন্তু আইনমন্ত্রী সাংবিধানিক ইস্যুতে জুলাই সনদের ইস্যুতে এগুলো নিয়ে আমার মনে হয় ওনার কথা বলা উচিত কারণ উনি অ্যাটর্নি জেনারেল থাকা অবস্থায় যে কথাগুলো বলেছেন এগুলো আমাদের মেমোরিতে আছে আমাদের আর্কাইভে আছে সুতরাং আমি মনে করি উনি জুলাই যোদ্ধাদের সাথে ছিলেন জুলাই যোদ্ধাদের স্পিরিটের সাথে উনি কথা বলবেন কারণ সালাউদ্দিন সাহেবকে আমরা মনে করি উনি যেহেতু ওখানে ছিলেন ওই অঞ্চলে জুলাইয়ে কি হয়েছে ভাষা জেনেছেন আমি চাই যারা জুলাইয়ে প্রত্যক্ষ মাঠে ছিলেন এই ব্যাপারে এই ডিলিংসটা বিএনপির পক্ষে তারা করবেন মমতা তাদের থাকবে তাহলে এই জুলাই যোদ্ধাদের প্রতি অর্থাৎ যারা এই বাংলাদেশে থেকে যারা এই রক্তচক্ষুকে উপেক্ষা করে যারা এই খুন এই নিজের জীবনকে যারা বাজি রেখে হাতের মুঠোয় নিয়ে রাস্তায় ছিল তাদের মাধ্যমে কথা বলানো হবে এবং তারাই আশা করি বিএনপির ভিতরে ভাই কে কথা বললো এটা মুখ্য বিষয় না দলের প্রতিনিধিত্ব হচ্ছে বিষয় কে কথা বললো সেটা মুখ্য বিষয় জুলাই সনদ প্রণয়নের সময় বিএনপির প্রতিনিধি ছিলেন জনাব সালাউদ্দিন আহমেদ যে কারণে এই বিষয়গুলো নিয়ে ওনাকে কথা বলার সুযোগ দেওয়া হচ্ছে হ্যাঁ উনি কিন্তু তখন জুলাই সনদ বিএনপির প্রতিনিধি ছিলেন